এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে নিয়ে আমরা এই ব্যাচটাতে একটা ক্লাস না একটা লেকচার আমি শেষ করেছি। ক্লাস দুটো হয়েছে, লেকচার অবশ্য একটাই ছিল, মাধ্যমিক তথ্য আর কি, দুইটা ক্লাসে পড়েছি। তো যারা পরবর্তীতে যোগ দিয়েছেন তারা ওই ক্লাসে রেকর্ড করে একটু কষ্ট করে দেখে নেবেন আগের ক্লাসগুলো আর কি। তো আমরা একটা লেকচার প্ল্যান দিয়েছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে। সেই লেকচার প্ল্যান অনুসারে আজকে আমাদের নতুন একটা বিষয় সম্পর্কে জানাবেন করার কথা। আমরা অবশ্য সবসময় নতুন কিছুই পড়ি। আপনাদের কাছে বেশি অনুরোধ থাকলো আপনাদের কাছে জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে আপনার নাম এবং রোল, প্রথমে রোলটা লিখবেন, তারপর একাডেমিক নাম্বার এটা লিখে ক্লাসে জয়েন করবেন। আর কি করে লিখতে হবে সেটা তো আপনাদের গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে খুঁজে যাবেন। তো আমি মুসাফির রাহাত আপনাদের সাথে আছি এবং আজকে আমরা যে বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে সন্ধি। সন্ধি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন প্রশ্ন আসার ক্ষেত্রে সন্ধিটাকে ভালোই গুরুত্ব দেওয়া হয়, কারণ সন্ধি থেকে প্রশ্ন আসে, মোটামুটি কম না ভালোই প্রশ্ন আসে। তা আমরা যদি নিজেরা একটু পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের সন্ধি থেকে যে প্রশ্নগুলো আসছে তার সবগুলোই ভালো গুরুত্ব করা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে সন্ধির যে গুলাতে যাবো। আগে একটু বলে রাখা ভালো যে আমরা ছোটবেলা থেকে যখন সন্ধি পড়তাম, সন্ধির ক্ষেত্রে দেখা যেত যে 9 বোর্ড ব্যাকরণ বই যে শব্দগুলো আছে সেগুলো আমরা মুখস্থ করতাম। মুখস্থ করলে অবশ্য পড়া হয়ে যেত, পরীক্ষা যেতে কমন পড়ে গেছে, সমস্যা তো নাই। কিন্তু মুখস্থের ব্যাপারটা হচ্ছে এখন আমরা যে বয়সটাতে আছি এখন আসলে সবগুলো আবার সেই মুখস্থ করার স্টাইলে গেলে দেখা যাবে যে আটকে যাচ্ছি। আর মাঝে মধ্যে এমনও হয় যে হুবহু মুখস্থ যে শব্দগুলো আছে সেগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসার ক্ষেত্রে আমরা দেখি যে এমন এমন শব্দ আসছে যেটা হুবহু বইয়ের মধ্যে আমরা পাইনি, বরং সেটা নিয়মের থেকেই যে যে শব্দগুলো আমরা মুখস্থ দিয়ে পারি বা জানি বা মুখস্থ করেছিলাম সেগুলা যে নিয়ম দিয়ে হয়েছে সেই নিয়মের সাথে সম্পর্ক রেখে পড়া হয়। তো এই জন্য আমরা সন্ধি পড়ার সময় আগে মাথার মধ্যে এটা সেট করে রাখবো না যেটা মুখস্থ করলেই তো হয়, এই সেটটা করবো না। আমরা চেষ্টা করবো কিছু নিয়মও শেখার, যাতে করে প্রশ্ন যেভাবেই হোক সহজে আমরা উত্তর করতে পারি সন্ধি বিষয়। তো সন্ধি জিনিসটা আসলে কি? সন্ধি হচ্ছে পাশাপাশি দুইটা ধ্বনির মিলন। যদি আমরা ছোটবেলা দেখা যায় যে মুখস্থ করার ক্ষেত্রে দেখেছি যে দুইটা আলাদা শব্দ থাকে, দুইটা আলাদা শব্দ থেকে আমরা এক করে ফেলি। তো কারো কারোর মধ্যে আমরা মনে করি এটা মনে দুটো শব্দের মিলন করে, ব্যাপারটা এরকম না, কোনো শব্দের মিলন হয় না। খেয়াল করেন বিদ্যালয় যে শব্দটা আছে আমরা যখন এটাকে বিলন করছি বা যখন এটাকে আমরা সন্ধি করছি তখন আমরা দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে আলয়। একটা হচ্ছে বিদ্যা, আরেকটা হচ্ছে আলয়। একটা হচ্ছে বিদ্যা, আরেকটা হচ্ছে আলয়। এই বিদ্যার শেষের বিদ্যার শেষের বিদ্যার শেষের আলয়ের শুরুর বিদ্যার শেষের আলয়ের শুরুর মূলত এই দুইটা ধ্বনির মিলন ঘটেছে। এই দুইটা ধ্বনির মিলন ঘটেছে। এখানে আমরা যদি দেখি বিদ্যার শেষে একটা ধ্বনি আছে এই ধ্বনিটা, আর আলয়ের শুরুতে একটা ধ্বনি আছে তা আমরা আসলে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সন্ধিতে আমরা দুইটা শব্দের মিলন আসলে করিনি, দুইটা শব্দের দুইটা পদের মিলন করিনি, আমরা করেছি পাশাপাশি দুইটা ধ্বনির মিলন। পাশাপাশি দুইটা ধ্বনির মিলন, প্রথমটা শেষ অংশ, দ্বিতীয়টা শুরুর অংশ। প্রথমটা শেষ অংশ, দ্বিতীয়টা শুরুর অংশ। এই যে পাশাপাশি দুইটা ধ্বনির মিলন আমরা করি, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করি, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করি, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করি, এই পাশাপাশি দুইটা ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। সন্ধি মানে হচ্ছে সন্নিহিত বা পাশাপাশি দুইটা ধ্বনির মিলন। আমরা কখনোই এটা ইন্ডিকেট করবো না যে সন্ধিতে যেটা আলাদা শব্দ থাকে সেটা শব্দকে আমরা এক করে ফেলি, এরকম কখনোই না। সন্ধিতে প্রথমটা শেষ অংশ, দ্বিতীয়টা শুরুর অংশ। প্রথমটা শেষ অংশে কি আছে, দ্বিতীয়টা শুরুতে কি আছে, মূলত এই পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করে, পাশাপাশি দুইটা ধ্বনির মিলন করে। ওকে, তাহলে প্রথমে আমরা এটা খেয়াল রাখবো, সন্ধি মানেই হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি মানেই হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি মানেই হচ্ছে ধ্বনির মিলন। ওকে, সন্ধি ধ্বনির মিলন। আচ্ছা, এরপরের কনসেপ্ট হচ্ছে যে সন্ধি আসলে কত প্রকার। আমরা ছোটবেলায় একটা মুখস্থ করে ফেলেছি সন্ধি মানে হচ্ছে, সন্ধি হচ্ছে তিন প্রকার, সন্ধি হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি হয়েছে, স্বর ব্যঞ্জন বিসর্গ। হ্যাঁ, সেটাও একটা প্রকারভেদ হয়, তবে মূল প্রকারভেদটা আসলে স্বর ব্যঞ্জন বিসর্গের না। মূল প্রকারভেদটা হচ্ছে শব্দগত ভাবে কোন কোন শব্দে সন্ধি করছে। তো সেই সুবাদে সন্ধি মূলত বা মূল থেকে যদি আমরা চিন্তা করি, একটা অরিজিনিটি আর কি, মূলত হচ্ছে সন্ধি দুই প্রকার।
সন্ধি মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাংলা ভাষা সন্ধি আর একটা হচ্ছে তৎসম ভাষা সন্ধি। বাংলা ভাষা সন্ধি মানে হচ্ছে বাংলা যে শব্দগুলো আছে সেগুলো সন্ধি করা। আর তৎসম মানে হচ্ছে সংস্কৃত, তৎসম মানে হচ্ছে সংস্কৃত যে শব্দগুলো আছে সেগুলো সন্ধি। তৎসম মানে হচ্ছে সংস্কৃত যে শব্দগুলো আছে সেগুলো সন্ধি, সংস্কৃত যে শব্দগুলো আছে সেগুলো সন্ধি। ওকে, তাহলে সন্ধি আমরা দুই রকম ভাবে পাচ্ছি। একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, আর একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি, তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি, তৎসম শব্দের সন্ধি। সন্ধি হচ্ছে মূলত আমরা দুই প্রকার পাচ্ছি, একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি আর একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। দুই রকম, বাংলা শব্দের আর তৎসম শব্দের। এখন এই যে আমরা শব্দগত ভাবে দুই রকম আমরা ইন্ডিকেট করছি, এগুলাকে আবার ধ্বনি অনুসারে বিভাগে বাংলাটাকে ভাগ করা যাবে। আর তৎসম যে শব্দগুলো আছে এগুলাকে ধ্বনিগত ভাবে তিন ভাগে ভাগ করা যায়। এটা বাংলাটাকে দেখি, বাংলা শব্দটাকে ধ্বনিগত ভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বরধ্বনি সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সন্ধি। স্বরধ্বনির ব্যঞ্জন ধ্বনি মানে কি? এটার মানে হচ্ছে, ধরেন আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি, যে পাশাপাশি যে দুইটা ধ্বনির মিলন ঘটছে, প্রথমটা শেষে যদি স্বর থাকে এবং দ্বিতীয়টা শুরুতে যদি স্বর থাকে, মানে পাশাপাশি দুইটা স্বরধ্বনি যদি মিলন ঘটে, তাহলে তার নাম স্বরধ্বনি সন্ধি। আর যদি দুইটার কোনো একটা জায়গায় ব্যঞ্জন চলে আসে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সন্ধি বা ব্যঞ্জন সন্ধি আর কি। এটা মূলত স্বর বা ব্যঞ্জন হবে, এটা নির্ভর করছে আমরা কার মিলন করছি, পাশাপাশি দুইটা স্বরের মিলন করছি নাকি কোনো একটাতে ব্যঞ্জন চলে আসছে, এই আর কি। তো বাংলা শব্দতে এরকম আমরা দুইটা ক্রাইটেরিয়া ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরধ্বনি সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সন্ধি। আর তৎসম যেটা আছে, তৎসমটাকে আমরা তিন ভাবে পাই। তৎসম শব্দে আমরা এটা তিন ভাগে পাই। একটা হচ্ছে স্বরধ্বনি সন্ধি, যেখানে স্বর হিসেবে আমরা পাই স্বরধ্বনি, পাশাপাশি দুইটা পাই। একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি সন্ধি, যেটা কোনো একটা জায়গায় আমরা ব্যঞ্জন পেয়ে যাই। আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি মানে হচ্ছে যেটার প্রথমটা শেষে একটা বিসর্গ পাওয়া যায়, এটা কখনো বাংলায় পাওয়া যাবে না, এটা সবসময় তৎসম শব্দে পাওয়া যাবে। তাহলে আমরা মূলত হিসেবে দুই প্রকার পাইলাম, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে তৎসম। আর যদি বলি মোট কয় প্রকার, তাহলে মোট কয় প্রকার বললে তো আমাদের পাঁচ রকম হয়ে যাচ্ছে, বাংলায় দুইটা, তৎসমে তিনটা, তাহলে তো পাঁচটা। না, মোট হিসাব করার সময় স্বর যেহেতু দুই জায়গাতেই আছে, এই জন্য দুইটাকে একটা হিসাব করা যেতে পারে। আর ব্যঞ্জন যেহেতু দুইবার আছে, একটা হিসাব করা যেতে পারে। তাহলে মোট হিসাব করতে গেলে তখন আমরা মোট বা টোটাল হিসাবে যখন আমরা যাই, তখন এটাকে আপনি তিন প্রকার বলতে পারেন। মোট শব্দটা থাকলে তিন প্রকার বলতে পারেন, মোট থাকলে তিন প্রকার বলতে পারেন। একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন, একটা হচ্ছে বিসর্গ। আবার একটু খেয়াল করি আমরা, সন্ধি হচ্ছে মূলত ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে মূলত ধ্বনির মিলন, এবং সে মিলন করে পাশাপাশি দুইটা ধ্বনি। পাশাপাশি দুইটা ধ্বনি মানে সন্নিহিত, মানে প্রথমটার শেষ, দ্বিতীয়টা শুরু। প্রথমটা শেষ, দ্বিতীয়টা শুরু। এই পাশাপাশি দুইটা ধ্বনির মিলন ঘটলে তাকে বলি আমরা সন্ধি। সন্ধি মূলত দুই প্রকার, সন্ধি মূলত দুই প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে তৎসম। আর মোট হিসাব করলে সন্ধি মোট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। ওকে, এগুলো সন্ধি সাধারণ কথা। সন্ধি কি করে আসলে, সন্ধি আমরা কেন ব্যবহার করি? সন্ধি ব্যবহার করি ধ্বনিগত মাধুর্য সাধনের জন্য। আমরা যে কথা বলি, যেমন আমি যদি বলি আমি বিদ্যা আলয়ে যাব, বিদ্যা আলয়ে যাব, শুনতে ভালো লাগবে না। তো শোনার ক্ষেত্রেও যখন আমরা কোনো কিছু শুনি কান দিয়ে, এই শোনার ক্ষেত্রেও যদি মাধুর্যতা দরকার হয়, মাধুর্যতা বলতে মধুর লাগে বা শুনতে ভালো লাগে এরকম আর কি, তাহলে আমরা যখন বলছি বিদ্যা আলয়ে যাবো, এটা শুনতে ভালো লাগবে। যদি বলি বিদ্যালয়ে যাব, শুনতে ভালো লাগবে। মানে ধ্বনিগত মাধুর্য সাধন করা হয় এই কনসেপ্টে আর কি, সন্ধিতে। আচ্ছা, আরেকটা হচ্ছে মোটামুটি আমরা দ্রুত উচ্চারণ করতে পারি। এখন আমাদের পরীক্ষায় সাধারণভাবে সন্ধি করতে দেয়, মিলন করতে দেয়, পরীক্ষা আমাদের ইচ্ছে আসে ভাঙতে দেয়। ভাঙতে যেহেতু দেয়, তা আমরা মনে করি যে ভাঙা হইলেই তো হইলো। এখন দেখা যায় যে আমরা এই চাকরি পরীক্ষার জন্য বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে পড়াশোনাগুলো করি, কত কিছুই তো আমাদের মুখস্থ রাখতে হয়। তো সন্ধির ক্ষেত্রে সমস্যা কি? সন্ধির ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে যে আমাদের সবসময় একই রকম লাগে,
মনে হয় যে যেটা মুখস্থ করছি অন্য শব্দগুলো একই রকম একই রকম, কিন্তু নিয়ম না জানার কারণে অনেক সময় দেখা যায় যে একই শব্দ আমরা এক এক জায়গায় এরকম ভাবে সুনিশ্চিত করে ফেলছি। আমাদের ধারণা হচ্ছে যে ভাঙার পরে যদি প্রপার দুটা শব্দ আসে তাহলে তো হয়েই গেল, এরকম মনে করি আর কি। বাট ব্যাপারটা এরকম না। আমরা যদি একটু নিয়ম সহ দেখি, যেটা বারবার বলার চেষ্টা করছি, একটু নিয়ম সহ যদি দেখি তাহলে পরীক্ষার প্রশ্ন যেভাবেই আসুক সহজে সমাধান করা সম্ভব, আসলে সম্ভব। এখন এই যে আমরা মূলত দুই প্রকার পেলাম, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। তো বাংলা সন্ধি নিয়ে একটু বলি। বাংলা সন্ধি মানে হচ্ছে বাংলা শব্দের সন্ধি। তো সেক্ষেত্রে দেখা যায় বাংলা শব্দ তো আসলে এমনিতেই কম, এবং বাংলা শব্দ কম বলে বাংলা শব্দের যে সন্ধি আছে সেটাও খুব কম বা খুবই অল্প আর কি। তো আমরা সাধারণত যেগুলো ছোটবেলায় মুখস্থ করে আসছি বা এখনো মুখস্থ করি বা দেখার চেষ্টা করি, এগুলো সবই আসলে তৎসম শব্দের সন্ধি, বাংলা শব্দের না। কারণ বই পড়ার সময় আমরা বাংলা শব্দের সন্ধি যখন পড়ছিলাম তখন সেটার সংখ্যা ছিল খুবই কম, মানে অল্প কয়েকটা। সব মিলে 20-25-25-এর মতো হবে, হয়তো 20টা না, ঠিক 25টার মতো হয়তো হবে। তো বাংলা সন্ধি গুলার ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে এগুলো আমরা কখনোই চোখে দেখি না, দেখলেও মানে পড়ি না, কারণ যেহেতু এটুকু অল্প আছে। আমরা একটু পরে মূল টেক্সট পড়ে যাবো, সমস্যা নেই দেখানোর জন্য। তো যেহেতু অল্প আছে এই জন্য আমরা বাংলা সন্ধি গুলো তেমন একটা পাত্তা দিতে চাই না আর কি। তা আমার কনসার্ন হচ্ছে বা আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে বাংলা সন্ধি গুলা একবার হলে পড়ে রাখবো আমরা। আমরা ক্লাসে আজকে পরে শেষ করে ফেলবো, আপনাদের বাসায় পড়তে হবে না অবশ্য। এবং বাংলা শব্দ গুলো খুবই সহজ, আপনি শব্দ দেখলে সহজে আইডেন্টিফাই করতে পারবেন। শতেক, শতযুগ এক, রূপা যুগ আলী, নিন্দা যুগ উগ, কুড়ি যুগ এক, ছোট যুগ দাদা, চার যুগ তিন, নাতি নাতি যুগ জামাই, সাত যুগ শত, নাতি যুগ বউ, কাঁচা যুগ কলা। মানে বাংলা শব্দ গুলো এত সহজ, এত সহজ যে শব্দ দেখলে আপনি সহজে বের করে ফেলতে পারবেন, এটা কিনে তার টেনশন করতে হবে না। কিন্তু তবুও আমার রিকোয়েস্ট থাকবে যে যদিও সহজ তবুও আমরা যেন একবার দুবার হলেও সেগুলো একটু পড়ি। এমন যেন না হয় যে আমরা শব্দগুলো একদমই পড়ি না, এরকম যেন না হয়। এক দুবার হলেও যেন বাংলা শব্দগুলো আমাদের পড়া থাকে। আমি অবশ্য যেটা বলেছি আপনাদেরকে, আমরা মূল টেক্সটটা পড়বো। মূল টেক্সট মানে একটা যে কোড প্যাটার্ন বইটা আছে আমরা সেটা পড়বো। তো এটা পড়ে ওটার মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো যদি আমরা একবারে একই সাথে শেষ করে ফেলি তাহলে হয়তো আমাদের জন্য এটা খুব সহজ সহজ হয়ে যাবে আর কি। ওকে, আমি বইটা ওপেন করছি, একসাথে এখনই পড়ে ফেলি তাহলে হয়তো আর জমা থাকতো না আর কি। ওকে, সন্ধি সন্ধি বের করে নিচ্ছি। সন্ধি ধ্বনি পরিবর্তন। ওকে, আচ্ছা, পেয়ে গেছি। ওটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। সন্ধির প্রাথমিক আলোচনাটা আমরা আবারও বলি। সন্ধি হচ্ছে পাশাপাশি বা সন্নিহিত দুইটা ধ্বনির মিলন। সন্ধি মূলত দুইটা কাজ করে, একটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজবোধ্যতা, মানে স্বাভাবিক উচ্চারণে এটা সহায়তা করে খুব সহজভাবে উচ্চারণ করার জন্য। আরেকটা কনসেপ্ট হচ্ছে ধ্বনিগত মাধুর্য সাধন, মানে আমরা যেটা উচ্চারণ করি এটা শুনতে আরো মধুর লাগবে, এরকম একটা কনসেপ্ট আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রকারভেদের ক্ষেত্রে প্রথম হচ্ছে বাংলা শব্দের সন্ধি। আগেই বলেছিলাম বাংলা শব্দের সন্ধি আছে খুবই অল্প। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখেন যে এখানে অল্প কিছু শব্দ দেওয়া আছে। শতেকটা তো আমরা দেখেছি, কতে কত যুগে, রূপালী, শাখা যুগ আলী, নিন্দা যুগ উক, হিংসা যুগ উক। তারপর কুড়ি, কুড়ি যুগ এক, এরকম ধ্বনি, ধ্বনি যুগ এক, কোটি, কোটি যুগ এক, আশি, আশি যুগ এক, নদী, নদী যুগ এর। ওকে, তো এগুলো খুব স্বাভাবিকভাবে আমরা মেনশন করতে পারি। আচ্ছা, এছাড়া এখানে কয়েকটা আছে, সব মিলে খুবই অল্প আর কি বাংলা সন্ধিগুলো। আমি চাচ্ছি যে আজকের ক্লাসে আপনি সবগুলো একবার দেখে ক্লাসে শেষ হয়ে যাবে আর কি। তো এখানে ছোট দাদা, ছোট যোদ্ধা, ছোট যোদ্ধা, ছোট যোগ দাদা। তারপর আন্না, আর যুগ না, চাকরি, চার যুগটি, ধন্না, ধর যুগ না, দুধ ছাই, গরু যুগ ছাই, নাচ জামাই, নাচ যুগ জামাই, বজ্জাত, বদ যুগ যা, খাত ছানি, হাত যুগ ছানি, 500, 5 যুগ 100 বা 100, 700, 7 যুগ 100 বা 100, পাশিকা, 5 যুগ শিকা, বোনাই, বন যুগ আই, চোনাই, চুনারি, চুন যুগ আরি, তিলেক, 3 যুগ এক, বারেক, 12 যুগ এক, 3 এক, 3 যুগ এক, কাঁচকলা, কাঁচা যুগ কলা, নাত বউ, নাতি যুগ বউ, ঘোড় দৌড়, ঘোড়া যুগ দৌড়, ঘোড় গাড়ি, ঘোড়া যুগ গাড়ি। তো এই অল্প কয়েকটা শব্দ কিন্তু আছে, অলরেডি আমরা সবগুলো পড়ে ফেলেছি। তো যেহেতু শব্দ আছেই খুবই অল্প,
শব্দ আছে যেহেতু খুবই অল্প, সো এটা কিন্তু টেনশন করতে হবে না। আমি একবার তো পড়িয়ে দিলাম, এরপর আপনারা একবার নিজেরা একবার পড়বেন বইয়ের মধ্যে, মানে ব্যাকরণ বই আর কি, পুরাতন নতুন যেটাই থাক দুটো মিলিয়ে আমরা পড়বো, সমস্যা নেই। তো যে কয়টা শব্দ আছে একবার পড়া হয়ে গেলে তখন আপনার কাছে এগুলো কঠিন মনে হবে না বা নতুন মনে হবে না, আমরা এগুলো পড়েছি, এগুলো খুব সাধারণ। তো সবচেয়ে বেটার হয় যে পড়ার সময় যেটা আপনার কাছে মনে হবে নতুন নতুন, সাথে সাথে এটা খাতায় লিখে ফেলবেন, তাহলে এটা সবচেয়ে সবচেয়ে ভালো হয়। এই আর কি। আচ্ছা, এরপরে আমরা যাই ব্যঞ্জন সন্ধিতে। তো ব্যঞ্জন সন্ধিটা আমরা আগে দেখেছি, এটা 3 রকম ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধির ব্যাপারটা হচ্ছে যে আমরা যে দুইটা অংশ পড়ছি, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ, প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ। তো বিসর্গ সন্ধিতে যেটা হয়, প্রথম অংশের শেষে একটা বিসর্গ আসে, প্রথম অংশের শেষে একটা বিসর্গ আসে। এই যে প্রথম অংশের শেষে বিসর্গ আসে, এই জন্য এটাকে বলছি আমরা বিসর্গ সন্ধি। এন্ড কনসেপ্ট হচ্ছে বিসর্গ আসছে কোত্থেকে, বিসর্গ কেনই ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা আপনাদের কাছে একটু জানতে চাই, আমাকে বলেন তো, ধ্বনি হিসেবে বিসর্গ কি ধরনের ধ্বনি জানো, বা কি ধরনের ব্যঞ্জন মনে আছে? বিসর্গ কি ধরনের ব্যঞ্জন কারো মনে আছে? আমরা তিনটা পরাশ্রয়ী ব্যঞ্জন পেয়েছিলাম, রাইট, আমরা তিনটা পরাশ্রয়ী ব্যঞ্জন পেয়েছিলাম, এর মধ্যে বিসর্গ হচ্ছে একটা। বিসর্গ তো স্বাধীন না, যেহেতু স্বাধীন না, এটা তো স্বাধীনভাবে বসবে না। বিসর্গ যখন কোথাও থাকে তখন এটাকে আমরা হয়ের মতো উচ্চারণ করি। বিসর্গ যখন কোথাও থাকে তখন এটাকে আমরা হয়ের মতো উচ্চারণ করি, আর হয়ের মতো উচ্চারণ করি বলে এটাকে বলি আমরা হ শ্রেণীর বর্ণ। বিসর্গ হচ্ছে একটা হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে একটা হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে একটা হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে হ শ্রেণীর বর্ণ। আর এটা উচ্চারণের সময় আমরা হয়ের মতো উচ্চারণ করি, উচ্চারণ করার সময় আমরা হয়ের মতো উচ্চারণ করি, তো এটা হচ্ছে হ শ্রেণীর বর্ণ। আর এটা যদি স্বাধীনভাবে বসে না, তাহলে কেন বসে? মূলত এটা বসে র এবং শ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে। বিসর্গ বসে র এবং শ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে। যেমন খেয়াল করেন, আমরা একটা শব্দ বললাম অন্তর, এই অন্তর শব্দটা কিন্তু পরবর্তীতে আমরা ফুল ফর্মে লিখি না। অন্তর শব্দটাতে আমরা পরে দেখি র বাদ দিয়ে বিসর্গ বসে যাচ্ছে, র বাদ দিয়ে বিসর্গ বসে যাচ্ছে, র বাদ দিয়ে বিসর্গ বসে যাচ্ছে, র বাদ দিয়ে বিসর্গ বসে যাচ্ছে। এই যে র এর পরিবর্তে বিসর্গ বসলো, তার মানে র এর সংক্ষিপ্ত রূপ হিসেবে বিসর্গ বসছে। আবার একটা শব্দ হচ্ছে তপস, এই তপস শব্দটাকেও যখন আমরা লিখি তখন দেখা যায় আমরা লিখি তপ, তখন আমরা এটাকে লিখি তপ, তখন আমরা এটাকে লিখি তপ, তখন এটাকে লিখি আমরা তপ। তপ যখন আমরা লিখি তপ, তখন এই বিসর্গটা শ এর পরিবর্তে আসছে। তাহলে আমরা বিসর্গ সম্পর্কে 3টা তথ্য জানলাম। একটা তথ্য হচ্ছে বিসর্গ হচ্ছে হ শ্রেণীর বর্ণ, উচ্চারণগত ভাবে এটা হচ্ছে হ শ্রেণীর বর্ণ, উচ্চারণগত ভাবে এটা হচ্ছে হ শ্রেণীর বর্ণ, উচ্চারণগত ভাবে এটা হচ্ছে হ শ্রেণীর বর্ণ। বিসর্গ 2টা বর্ণের পরিবর্তে বসে, একটা হচ্ছে র এর পরিবর্তে, একটা হচ্ছে শ এর পরিবর্তে, একটা হচ্ছে র এর পরিবর্তে, আর একটা হচ্ছে শ এর পরিবর্তে। আচ্ছা, ওকে, এখন সন্ধিতে আমরা বিসর্গটা আসলে কিভাবে পাচ্ছি? সন্ধিতে আমরা মূলত 3টা কনসেপ্টে বিসর্গটা পাই। ব্যাপারটা এরকম না যে আপনি ইচ্ছে মতো বসাতে পারবেন, এরকম না, নির্দিষ্ট কিছু লিমিট আছে। তার আগে একটু বলে রাখি যে সন্ধি তো পরীক্ষা আমরা আগেই বলেছি, কখনো সন্ধি করতে দিবে না, বিচ্ছেদ করতে দিবে, মানে ভাঙতে দিবে। আমরা ভাঙার নিয়মটাই মূলত করার চেষ্টা করব। প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে বিসর্গ সন্ধির কথা আমরা বলছি বা বললাম, এটা আসলে কোন কোন জায়গায় কিভাবে কিভাবে হয়। সাধারণত দেখা যায় যে আমরা যখন সন্ধিটা বিচ্ছেদ করি তখন 3টা কনসেপ্টের ক্ষেত্রে বিসর্গটা পাই। 3টা কনসেপ্ট কি কি? 3টা কনসেপ্ট হচ্ছে ওকার, কোথাও ওকার থাকলে এটা বাদ যায়, বাদ গিয়ে বিসর্গ বসে। কখনো র থাকলে র বা রেফ থাকলে এটা পরিবর্তে বিসর্গ আসে, কখনো শ এর পরিবর্তে বিসর্গ আসে, কখনো শ এর পরিবর্তে বিসর্গ আসে। আরো সহজ করে বলি যে কোথাও যদি ওরস থাকে, খেয়াল করেন একটু, কোথাও যদি ওরস থাকে, কোথাও যদি ওরস থাকে, তাহলে ওরসে আপনি বিসর্গ বসাবেন, ওরসে বিসর্গ বসাবেন, ওরসে বিসর্গ বসাবেন। ওরস মানে হচ্ছে ওকার, র মানে হচ্ছে রবার রেফ, আর স মানে হচ্ছে 3টা শ।
তবে অবশ্যই খেয়াল রাখবো যে মাঝখানে আছে কিনা। যদি দেখি যে শব্দটা বিসর্গ সন্ধি দিয়ে ভাঙার কথা, বিসর্গ সন্ধি দিয়ে ভাঙার কথা, ওটার মাঝখানে যদি ওকার রবার রেফ বা তিনটা স থাকে, 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 তাহলে আমরা এগুলোর পরিবর্তে বিসর্গ বসাবো। এগুলোর পরিবর্তে বিসর্গ বসাবো। এগুলোর পরিবর্তে বিসর্গ বসাবো। কোন শব্দের মাঝখানে ওকার রবার রেফ বা তিনটা স থাকে, ওকার রবার রেফ বা তিনটা স থাকলে তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। যেমন আমরা যদি বলি সদ্যজাত, খেয়াল করেন সদ্যজাতের মধ্যে মাঝখানে এই ওকার রবার রেফ বা তিনটা স কিছু আছে কিনা। তাহলে খেয়াল করে দেখবেন এখানে একটা ওকার আছে, এখানে একটা ওকার আছে। তাহলে ওকার যেহেতু আছে আমরা কি করব বলেছি, ওকার থাকলে তার পরিবর্তে বিসর্গ আসবে, তাহলে ওকারের পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসলাম। এরপরে আছে জাত, জাত আমরা পরে নিয়ে গেলাম, সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। ওকে, অথবা ধরেন আমরা একটা শব্দ বললাম তপোবন, তপোবন। তো তপোবন যে শব্দটা আছে এটা পয়ের সাথে ওকার আছে, ওকারের পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসবো, তপ বিসর্গ যোগ বন হয়ে গেল। তো কঠিন কিছুটা, একটু খেয়াল করেন মন দিয়ে দেখবেন এটা খুব পানির মধ্যে মনে হচ্ছে। কোথাও যদি মাঝখানে ওকার থাকে, সব শব্দে এরকম না, যেগুলোতে যেগুলোতে বিসর্গ সন্ধি দিয়ে ভাঙা যাবে সেগুলোর কথা আমরা বলছি। যে ওকার থাকলে রবা রেফ থাকলে তিনটা স থাকলে তার পরিবর্তে বিসর্গ বসাবো। একই রকম ভাবে আমরা বললাম নিশ্চয়, নিশ্চয়ের মধ্যে আমরা দেখবো মাঝখানে একটা স আছে, তো মাঝখানে যে স আছে স এর পরিবর্তে আমরা বিসর্গ নিয়ে আসি, নি বিসর্গ যোগ, এরপরে চয় আছে চয় বসলো, শেষ। একই রকম ভাবে যেতাম নিশ্চয়তা, নি যুক্তয়তা। আমরা যদি বলতাম নিষ্কাম, নিষ্কামের মতো খেয়াল করে দেখবো মাঝখানে স আছে, তো সটা আমরা বাদ দিলেই হচ্ছে স এর পরিবর্তে বিসর্গ, নি বিসর্গ যোগ কাম। যদি বলতাম দুষ্প্রাপ্য, দু বিসর্গ যোগ প্রাপ্য। যদি বলতাম বহিষ্কার, বহি বিসর্গ যোগ কার। ওকে, সো একই রকম ভাবে আমরা যদি বলি নমস্কার, তো মাঝখানে স আছে, স বাদ দিলে হয়ে যাচ্ছে নম বিসর্গ যোগ কার, নম বিসর্গ যোগ কার। একই রকম ভাবে যদি বলি দুর্বার, দুর্বারে কি বাদ দিব, স তো নাই, সমস্যা নাই, স ছাড়া তারও আছে, কি আছে যে ওকার আছে মাঝখানে, রবা রেফ আছে, তাহলে দুর্বারের ক্ষেত্রে আমরা দেখবো যে রেফ কাজ করছে, রেফ কাজ করছে, দূর বার, তাহলে রেফ বাদ দিব, রেফ বাদ দিলে রেফের পরিবর্তে বিসর্গ চলে আসবে, দু বিসর্গ। এরপরে যা আছে তাই বসাবো, কি আছে বার বার, দু বিসর্গ যোগ বার, দুর্বার। দুর্নীতি, দু বিসর্গ যোগ নীতি। দুর্ভাবনা, দু বিসর্গ যোগ ভাবনা। দুর্জন, দু বিসর্গ যোগ জন। নির্জন, নি বিসর্গ যোগ জন। নির্ভাবনা, নি বিসর্গ যোগ ভাবনা। সিম্পল। ওকে, আচ্ছা, অথবা আমরা যদি যাই নিরাকার, নিরাকারে কি হবে, আচ্ছা নিরাকারে তো সরাসরি র আছে, তো র বাদ দিলেই হয়। এক্ষেত্রে আমরা কিছু মনে রাখবো যে র যখন আমরা বাদ দিব, এটা শুধু এক্সট্রা একটু মনে রাখবো যে র যখন বাদ দিব তখন র এর সাথে যে স্বরধ্বনি এটা পরে নিয়ে যেতে হবে, র এর সাথে স্বরধ্বনি পরে নিয়ে যেতে হবে। যেমন নিরাকার, নিরাকার আমরা র বাদ দিলাম, ন বাদ দিলে নি, আর র এর পরিবর্তে চলে আসলো বিসর্গ। ওকে, ডান, নি বিসর্গ। এরপর কি আছে স্বরধ্বনি, এখানে আ আছে, এখানে আ একটা স্বরধ্বনি আছে, তো আ একটা স্বরধ্বনি আছে, এটা কেন পরে নিয়ে যাবে, নি বিসর্গ যোগ আকার, নি বিসর্গ যোগ আকার। একই রকম ভাবে আমরা যদি বলতাম নিরাপদ, নিরাপদ, তাহলে কি হইতো, নি বিসর্গ যোগ আপদ, আকর থেকে আসতো, আচ্ছা নিরাপদ, আকর থেকে আসতো, এই যে রয়ের পরিবর্তে বিসর্গ আর আ আছে, আ তার এখান থেকে আসতো। অথবা আমরা যদি বলি অহরহ, অহরহ তো মনে আমরা সবাই মুখস্থ করেছি, বুঝছি আর না বুঝছি মুখস্থ করে ফেলেছি, তো নিয়ম দিয়ে করি আসেন। অহরহ, র আছে, তাহলে রয়ের জায়গায় আমরা বিসর্গ আনবো, তাহলে এই পাশে হচ্ছে অহ, রয়ের জায়গায় বিসর্গ, প্লাস এই যে রয়ের জন্য বিসর্গ চলে আসছে, এখন রয়ের সাথে একটা স্বরধ্বনি আছে, কি আছে, এখানে যেমন র বাদ দিয়েছিলাম নিরাকারে, নিরাকারে র বাদ দিয়েছিলাম, এবং র এর সাথে একটা স্বরধ্বনি ছিল আ, এখানে তো কিছু নাই। মনে আছে আপনাদের যখন কোনো কার থাকে না তখন সেখানে লুকায়িত ভাবে বা নীলিন হিসেবে কি থাকে, ও অ থাকে। তাহলে র এর সাথে কোনো কার নাই, কার নাই, এই জন্য র এর সাথে আমরা কি পাবো, অ পাবো। আর এখান থেকে অ আসছে, অহ বিসর্গ যোগ অহ, অহ বিসর্গ যোগ অহ।
নিয়ম দিয়ে এগুলো আরো সহজে করা যায়। তাহলে খেয়াল করেন আবারও আমরা বলেছি যে যদি মাঝখানে ওকার থাকে, রবা রেফ থাকে বা তিনটা স থাকে, তার পরিবর্তে বিসর্গ বসানো। এই নিয়ম দিয়ে বইয়ের মধ্যে দেয়া আছে 9টা নিয়ম আছে। এই 9টা নিয়মের প্রত্যেকটা শব্দে আপনি ভাঙতে পারবেন। কিছুক্ষণ পর আমরা বইয়ের সবগুলো শব্দই ভাঙবো, সবগুলোই হয়ে যাবে। এখন এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, মনে রাখবেন সন্ধির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, বিশেষ নিয়মে সাধিত, নিপাতনে সিদ্ধ, এই বিষয়গুলাই কিন্তু আসলে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে আলাদা নজর দিয়ে করতে হবে। তো ব্যতিক্রম হিসেবে আমরা 5টা শব্দ পাবো, 5টা শব্দটা পাবো, খেয়াল করেন। শব্দ 5টা হচ্ছে নীরব, নিরস, নিরক্ত, নীরব, নিরন্ধ্র। নীরব, নিরস, নিরক্ত, নীরব, নিরন্ধ্র, এই 5টা শব্দ। এই 5টা শব্দের ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? আসলে নিয়মটা আমরা পড়েছিলাম, মাঝখানে র থাকলে র এর পরিবর্তে বিসর্গ আসবে, মাঝখানে র থাকলে র এর পরিবর্তে বিসর্গ আসবে, মাঝখানে র থাকলে র এর পরিবর্তে বিসর্গ আসবে, এটাই আমাদের কনসেপ্ট ছিল। মাঝখানে র থাকলে র এর পরিবর্তে বিসর্গ আসবে, তাই তো? আচ্ছা, কিন্তু এই 5টা হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রমে তো এত নিয়ম খাটবে না। তো এইখানে যে নিয়ম, 2টা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে এই শব্দগুলোর মূল বানান যদি আমরা দেখি, শব্দগুলোর মূল বানানটা হচ্ছে দীর্ঘই দিয়ে। নীরব, নিরস, নিরক্ত, নীরব, নিরন্ধ্র, এই শব্দগুলোর মূল বানানটা হচ্ছে দীর্ঘই দিয়ে, কিন্তু ভাঙার পর সবই হয়ে যাবে রস্বইকার। ভাঙার পর সব হয়ে যাবে রস্বইকার। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী কনসেপ্ট, যে এই পাঁচটা শব্দে নীরব, নিরস, নিরক্ত, নিরোগ, নীরব, নিরস, নিরক্ত, নিরোগ, এই 5টা বা নিরন্ধ্র, এই 5টা শব্দের বানান দীর্ঘইকার দিয়ে কিন্তু ভাঙার পর হয়ে যাবে রস্বইকার একটা। দ্বিতীয় ব্যতিক্রম ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বিসর্গ নিয়েছি, আমরা তো জানি যে র এর পরিবর্তে বিসর্গ আসে, কিন্তু এইগুলাতে রটা যাবে না, রটা থাকবে। নি বিসর্গযোগ র, নি বিসর্গযোগ রস, নি বিসর্গযোগ রক্ত, নি বিসর্গযোগ রক্ত, নি বিসর্গযোগ রোগ, নি বিসর্গযোগ রন্ধ্র, নি বিসর্গযোগ রগ। এই 5টা হচ্ছে ব্যতিক্রম, দীর্ঘিকার অস্বীকার হয়ে যাবে আর ভাঙার পর মূল শব্দটা থাকবে। ওকে, আচ্ছা। আর 3টা শব্দ হচ্ছে যেগুলাতে বিসর্গ শব্দটার মধ্যেও আছে, ভাঙলেও চলে, মানে মূল শব্দে বিসর্গ আছে না। আমরা তখন যা করছি ভাঙার পরে বিসর্গ আসছে, কোনটাতে কিন্তু মূল শব্দে বিসর্গ ছিল না। কিন্তু আমরা এখানে যেটা পাবো যে মূল শব্দটাতেই বিসর্গ আছে, ভাঙলেও তাই হবে। শিরোপীড়া, ভাঙলে হবে শির বিসর্গযোগ পীড়া। মনকষ্ট, মন বিসর্গযোগ কষ্ট। প্রাতরাশ, প্রাত বিসর্গযোগ আশ। যে 3টা শব্দ আমরা খেয়াল রাখবো, এটা বানানের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ, এই 3টা শব্দ যেগুলো মূল শব্দের মধ্যে বিসর্গ আছে। শিরোপীড়া মূল শব্দে বিসর্গ আছে, বাংলাতে বিসর্গ আসবেই। মনকষ্ট মূল শব্দে বিসর্গ আছে, প্রাতরাশ মূল শব্দে বিসর্গ আছে। তো ব্যতিক্রমী হিসেবে আমরা এই 8টা শব্দ আমরা খেয়াল রাখবো। ব্যতিক্রমী হিসেবে এই 8টা শব্দ আমরা খেয়াল রাখবো। ব্যতিক্রমী হিসেবে এই 8টা শব্দ আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা একটা নিয়ম পড়লাম, ঔরসে বিসর্গ, ওকার, রবারে বা 3টা শব্দ থাকলে আমরা বিসর্গ ব্যবহার করতে পারি। এখন এই নিয়মগুলো আসলে কতটুকু কার্যকর আমরা সেই বিষয়টা দেখতে চাই। আমাদের বই যে শব্দগুলো আছে, এই নিয়ম দিয়ে আপনি কিভাবে আসলে এটা করতে পারবেন, আমরা একটু বইয়ে যে শব্দগুলো দেওয়া আছে, যেগুলো অলরেডি আপনি সবই পারেন, এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, বিসর্গ। এই অধ্যায়টা হচ্ছে আমার কাছে যে পিডিএফটা আছে, একটু উল্টা পাল্টা আর কি, পেজগুলো আগে পরে হয়ে গেছে, চলে আসছে, খেয়াল করেন একটু। ওকে, এখানে আমরা দেখব যে বিসর্গ মূলত হ শ্রেণীর বর্ণ। এটা উচ্চারণ করার সময় হ ধ্বনি রূপে ব্যবহৃত হয়। আর এটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে র জাত মানে র এর পরিবর্তে যেটা বসে, আর একটা হচ্ছে স জাত মানে স এর পরিবর্তে যেটা বসে। র জাত মানে র এর পরিবর্তে অন্তর থেকে অন্ত, আর তপস থেকে তপ, এটা হচ্ছে স জাত। আচ্ছা, এবার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আমরা না যাই, সহজ নিয়মে দেখি, খেয়াল করেন। তিরোধান, তিরোধান যে শব্দটা আছে, আমরা তিরোধানটা দেখি, তাহলে দেখবো মাঝখানে ওকার আছে। র তো বাদ দেওয়া যায়, কিন্তু র ওকার দুইটাই বাদ দেওয়া যায়। এখন আমরা খেয়াল করবো একদম মাঝখানে কোনটা আছে, একদম মাঝখানে ওকার আছে, তাহলে ওকারটা বাদ দিব,
তীর বিসর্গযোগ ধান, তীর বিসর্গযোগ ধান। মনোরম মাঝখানে ওকার আছে, মন বিসর্গযোগ রম, মন বিসর্গযোগ রম। মনোহর ওকার আছে, মন বিসর্গযোগ হর। তপবন তপ বিসর্গযোগ বন। একই রকম ভাবে এখানে দেখেন অন্তর্গত রেফ আছে, রেফ বাদ দিলে হয়ে যাবে অন্ত বিসর্গযোগ গত। অন্তর্ধান বিসর্গ বাদ দিবেন, অন্ত বিসর্গযোগ ধান। পুনরায় র বাদ দিবেন, পুন বিসর্গযোগ এই যে আকার আছে, আকার সহ আয়। পুনরুক্ত র বাদ দিবেন, পুন বিসর্গ আর নিচে রস্য ছিল এটা পরে চলে যাবে, পুন বিসর্গযোগ উক্ত। অহরহ অহ বিসর্গযোগ অহ, রয়ের সাথে অ ছিল এটা পরে এখানে চলে আসছে। যেগুলো ভেঙে দেওয়া নেই সেগুলো দেখি আমরা। পুনর্জন্ম রে বাদ দেন, পুন বিসর্গযোগ জন্ম। পুনর্বার পুন বিসর্গযোগ বার। প্রাতরুত্থান র বাদ দিবেন, র জন্য বিসর্গ আসবে, প্রাত বিসর্গ যোগ এখানে রস্যকার আছে নিচে এটা পরে চলে যাবে উত্থান। অন্তর্ভুক্ত অন্ত বিসর্গযোগ ভুক্ত। পুনরপি পুন বিসর্গযোগ অপি। অন্তর্বর্তী এখানে রেফ দুইটা, টাইপে একটা চলে আসছে অন্তর্বর্তী। সো বয়ের সাথে যে রেফটা আছে আমরা এটা বাদ দিব, অন্ত বিসর্গযোগ বর্তী, অন্ত বিসর্গযোগ বর্তী। তাহলে দেখেন এই যে দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম অলরেডি লেখা আছে, এগুলো নিয়ম করা দরকার নেই, শুধু একটা নিয়মই পড়বেন, ওরসে বিসর্গ, ওরসে বিসর্গ। এই একটা নিয়ম দিয়ে দেখবেন যে সবগুলো শব্দ ভাঙা যাচ্ছে। আমরা এরপরে শব্দগুলো তো যাবো। ওকে, তো এখানে যদি আমরা দেখি, এখানে যদি দেখি আমরা নিরাকার, তো র বাদ দিব, নি বিসর্গ যোগ আকার সহ আ সহ আকার। আশীর্বাদ রে বাদ দিব, আশি বিসর্গ যোগ বাদ, দুর্যোগ রে বাদ দিব, দু বিসর্গ যোগ যোগ। নিরাকরণ যদি দেখেন র বাদ দিবেন, নি বিসর্গ যোগ আকার সহ আকারণ। জ্যোতির্ময় রে বাদ দিবেন, জ্যোতি বিসর্গ যোগ ময়। প্রাদুর্ভাব প্রাদু রেফের পরিবর্তে বিসর্গ আসবে, প্রাদু বিসর্গ যোগ ভাব। নির্জন রে বাদ দিবেন, নি বিসর্গ যোগ জন। বহির্গত রে বাদ দিবেন, বহি বিসর্গযোগ গত। দুর্লোভ দু বিসর্গযোগ লোভ। দুরন্ত র বাদ দিবেন, দু বিসর্গযোগ অন্ত, রয়ের জায়গায় অ আসবে। ওকে, আচ্ছা এখানে আসলে ব্যতিক্রম গুলো তো অলরেডি আমরা পড়ে ফেলেছি, পাঁচটা বই দুইটা দেওয়া ছিল, আমি আপনাদের পাঁচটা দিয়েছি। এরপরে আমরা পরের নিয়মটাতে যাই। এখানে দেখবেন যে ও মাই গড, নিয়ম কত বড়, এত বড় নিয়ম দিলে কেমনে হবে, কিছুই হবে না। খেয়াল করেন, নিশ্চয়, নিশ্চয় কি বাদ দিতে পারি, সব বাদ দিতে পারি, তাহলে নি বিসর্গযোগ চয়। শিরশ্ছেদ মাঝখানে স আছে, বাদ দিয়ে দেন, শির বিসর্গযোগ ছেদ। ধনুষ্টঙ্কার মাঝখানে স বাদ দেন, ধনু বিসর্গযোগ টঙ্কার। নিষ্ঠুর নি বিসর্গযোগ ঠুর। দুস্তর দু বিসর্গযোগ তর। দুস্থ দু বিসর্গযোগ থ। একই রকম ভাবে আমরা যদি নিচের গুলো দেখি, এখানে অনেক শব্দ দেখেন সিম্পলি নিয়ম দিয়ে হয়ে যাচ্ছে। নমস্কার বিসর্গ বাদ দিবেন, নম বিসর্গযোগ কার। পদস্খলন পদ বিসর্গযোগ খলন। নিষ্কর নি বিসর্গযোগ কর, দুষ্কর দু বিসর্গযোগ কর। যেগুলো ভেঙে দেয়া নাই সেগুলো যদি আমরা একটু দেখি, পুরস্কার পুর বিসর্গযোগ কার। মনস্কামনা মন বিসর্গযোগ কামনা। তিরস্কার তীর বিসর্গযোগ কার। চতুষ্পদ চতু বিসর্গযোগ পদ। নিষ্ফল নি বিসর্গযোগ ফল। নিষ্পাপ নি বিসর্গযোগ পাপ। দুষ্প্রাপ্য দু বিসর্গযোগ প্রাপ্য। বহিষ্কৃত বহি বিসর্গযোগ কৃত। দুষ্কৃতি দু বিসর্গযোগ কৃতি। আবিষ্কার আবি বিসর্গযোগ কার। চতুষ্কোণ চতু বিসর্গযোগ কোণ। বাচস্পতি বাচ বিসর্গযোগ পতি। ভাস্কর ভা বিসর্গযোগ কর। ওকে, সো একটা নিয়ম আপনি সবগুলোই ভাঙতে পারবেন, এখানকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 6 নাম্বার যেটা বলেছিলাম, মূল শব্দ বিসর্গ থাকাটা, যেমন প্রাতকাল প্রাতরাস মনকষ্ট, মূল শব্দে বিসর্গটা আছে। শিরোপীড়া মূল শব্দে বিসর্গটা আছে, তো মূল শব্দ এটা একটা ব্যতিক্রম ছিল। এরপরে বাচস্পতি তাগি ভাঙলাম, বাচ বিসর্গযোগ প্রতি। ভাস্কর ভা বিসর্গযোগ কর। অহর্নিশ অহ বিসর্গযোগ নিশ, রেফাত যাচ্ছে অহরহ অহ বিসর্গযোগ অহ। তো বইয়ে যে কয়েকটা শব্দ আছে সবগুলাই ভেঙে দিলাম। সো আলটিমেটলি আপনার বইয়ে যে শব্দগুলো কমন হিসেবে আপনি দেখেন সবাই কিন্তু আপনি পারার কথা, ইনশাল্লাহ পারবেন, টেনশন নিতে হবে না। আমি সবগুলাই ভেঙে দিয়েছি, একটু তো দেখে নি কত সহজে করা যাচ্ছে বা একটা নিয়ম দিয়ে ভাঙা যাচ্ছে। এরপরে আপনি একবার নিজে নিজে প্র্যাকটিস করবেন আপনার বইটা দেখে বা সামনে যেটা আছে। আমরা তো আপনাদের শীটটা পাঠিয়ে দিব, শীটের মধ্যে সব পেয়ে যাবেন। আর আমাদের যে লেকচার শীটে পুরো ব্যাকরণ মানে সন্ধি যা কিছু আছে ব্যাকরণ বই সবই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা
এরপর যে আমরা ব্যঞ্জন সন্ধিতে, বিসর্গ সন্ধিতে তো আমরা একটা নিয়ম দিয়ে সব ভেঙে ফেলেছি, ব্যঞ্জন আমরা তাই করি, তাহলে একটা নিয়ম তো সব শেষ করে ফেলে ঝামেলা শেষ, কিন্তু না, বিসর্গ সন্ধি কি বড়, এখানে একটু অনেকগুলো আছে আর কি। অনেকগুলো মানে হচ্ছে অলমোস্ট প্রায় 17-18টা, তো এটা একটা নিয়ম দিয়ে হয় না, 4-5টা নিয়ম লাগে আর কি। তবে আমরা 4-5টা নিয়ম দিয়ে সবটাই শেষ করব। একটু সহজ করে নেওয়ার চেষ্টা করবেন, ওটা না বুঝতে রিভিশন করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আগে বলেন যে বিসর্গ সন্ধি যেগুলো দেখালাম একদম বই সলভ সহ, কি মনে হয় পারবেন তো বিসর্গ সন্ধির সব শব্দ, সবগুলো শব্দ? ইয়েস স্যার, পারবো। অন্যরা পারবেন তো নাকি? এস স্যার। আচ্ছা, এই যে বই সহ সলভ করলাম, একটু সুবিধা হইলো না? তাহলে আর বইটা পড়তে হবে না বাসায় নাকি? একটু ফাঁকিবাজি করতে গেলে সুবিধা হবে, যে আর বই পড়া দরকার নেই, ক্লাসে তো বই শেষ হয়ে গেছে। আচ্ছা ওকে, না আমার কাছে প্র্যাকটিসটা দরকার। আমরা তো নিয়ম জানবো, নিয়ম পড়বো, স্যার এই সন্ধি প্রয়োগ করতে গিয়ে যদি আমরা, হ্যাঁ বলেন মঞ্জু ভাই। বলছি সন্ধি চ্যাপ্টার থেকে আমাদের এই টেক্সট বই থেকে মানে কোন পার্টটা বেশি বেশি পড়তে হবে, এটা একটু কাইন্ডলি মার্ক করে দিলে ভালো হয়। যেভাবে দিয়েছেন, আর যদি এক্সট্রা আর কোনো পার্ট বাকি থাকে এই সন্ধির ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওটার জন্য আমরা এই লেকচার শিটে এক্সট্রা একটা চার্ট বানিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ সন্ধিগুলো বলে একটা চার্ট, মানে চ্যাপ্টার তৈরি করা আছে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। যেটা আমি সব নিয়মই আপনাদের পড়াই দিচ্ছি টু দা পয়েন্টে। সো এরপরেও শব্দ যদি ধরেন এই কমন না হয়ে আনকমন শব্দ দেওয়া হয়, যেমন আপনি খেয়াল করেন দুর্নীতি শব্দটা বইয়ে ছিল না, দুর্নীতি এখন পারবেন না? স্যার। দু বিষয়গোচর নীতি। ওকে, যদি দেখা যায় যে বইয়ের বাইরে আছেন, বহিষ্কার শব্দটা আমি বললাম, বহিষ্কার, বহিষ্কার তো বইয়ে ছিল না, কিন্তু বহিষ্কারটা নিয়মে পড়ছে, সব বাদ দিয়ে দেন, বহি বিষয়গোচর কার। ওকে, তো নিয়ম যদি টু দা পয়েন্টে পড়াচ্ছি সবই কমন পড়ে যায়, ইনশাআল্লাহ সমস্যা হবে না। এছাড়াও আমরা শীটে একটা আলাদা চ্যাপ্টার করে দিয়েছি গুরুত্বপূর্ণ শব্দ লিখে, যেগুলো বইয়ের বাইরে হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে ব্যঞ্জন সন্ধিতে যাই। ব্যঞ্জন সন্ধির কনসেপ্টটা কি? ব্যঞ্জন সন্ধির কনসেপ্ট হচ্ছে যে আমরা দুইটা অংশ বানাচ্ছি, প্রথমে এবং শেষে যে দুইটা অংশ বানাচ্ছি, এই দুইটা অংশের ক্ষেত্রে আমাদের তো সন্ধি করছি, প্রথমটা শেষ অংশ, দ্বিতীয়টা শুরুর অংশ, প্রথমটা শেষ অংশ, দ্বিতীয়টা শুরুর অংশ, এগুলো তো করছি। তো এই দুইটা জায়গার কোন একটা জায়গায় যদি ব্যঞ্জন চলে আসে, প্রথমটা শেষ, দ্বিতীয়টা শুরু, প্রথমটা শেষ, দ্বিতীয়টা শুরু, প্রথমটা শেষ, দ্বিতীয়টা শুরু, প্রথমটা শেষ, দ্বিতীয়টা শুরু, কোন একটা জায়গায় যদি, এই কোন একটা জায়গায় যদি ব্যঞ্জন চলে আসে, এই দুইটার কোন একটা জায়গায় যদি ব্যঞ্জন চলে আসে, তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, তো ব্যঞ্জন সন্ধির প্রথম যে নিয়মটা আমরা পড়বো সেটা হচ্ছে তৃতীয় বর্ণ যদি থাকে, তৃতীয় বর্ণের পরিবর্তে আমরা প্রথম বর্ণ বসাই। এখন এই যে তৃতীয় বর্ণ থাকলে তৃতীয় বর্ণ বাদ দিয়ে আমরা প্রথম বর্ণ বসাবো, তৃতীয় বর্ণ আমাদের মনে আছে? তৃতীয় বর্ণ প্রথম বর্ণ ব্যাপারটা মনে আছে, যেটা কি জিনিস? এটা ছিল আমাদের বর্গের, তাই না? বর্গের, রাইট, আচ্ছা আমাদের বর্গের কনসেপ্ট। আমরা যেটা বলার চেষ্টা করছি যে বর্গের তৃতীয় বর্ণ যদি থাকে, অবশ্যই মাঝখানে হিসাব করছি আমরা, সন্ধির মাঝখানে যদি আমরা দেখি বর্গের তৃতীয় বর্ণ আছে, বর্গের তৃতীয় বর্ণ আছে, তাহলে তৃতীয় বর্ণের পরিবর্তে আমরা প্রথম বর্ণটা নিয়ে আসবো। যেমন গ যদি থাকে, গ এর পরিবর্তে আমরা ক নিয়ে আসবো, যদি জ থাকে তাহলে চ নিয়ে আসবো, যদি ড বা ডয় শূন্য থাকে, দুইটা একসাথে করছি, ড বা ডয় শূন্য থাকে তাহলে ট নিয়ে আসবো, যদি দ থাকে দ, তাহলে আমরা ত নিয়ে আসবো, যদি ব থাকে তাহলে প নিয়ে আসবো। এক কথায় বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ, গ জায়গায় ক, জ জায়গায় চ, আমরা বর্গ যেরকম পড়েছিলাম আর কি। আচ্ছা, তাহলে এটা প্রথম জিনিসটা জানলাম যে বর্গের তৃতীয় বর্ণ থাকলে বর্গের তৃতীয় বর্ণের পরিবর্তে প্রথম বর্ণ চলে আসবে। ওকে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেহেতু এটাকে আমরা ব্যঞ্জন বানাবো, যেমন ধরেন আমি বললাম ক, এভাবে কটা লিখলাম, এই যে আমি কটা লিখেছি বলেন তো এটা কি পারফেক্ট ব্যঞ্জন নাকি শেষে অ আছে? শেষে শেষে অ আছে, শেষে অ আছে, শেষে অ আছে, রাইট। আমরা অ বাদ দেওয়ার জন্য কি করি মনে আছে? অ বাদ দেওয়ার জন্য হস চিহ্ন দিই, রাইট। এই যে কয়ের নিচে আমি হস চিহ্ন দিলাম, তার মানে এখন এখানে অটা নাই। আমি যে হস চিহ্ন দিলাম, হস চিহ্ন দেওয়া মানে হচ্ছে এখন এখানে অটা নাই, এখন কটা হচ্ছে পারফেক্ট ব্যঞ্জন। এই পারফেক্ট ব্যঞ্জন বানানোর জন্য আমরা প্রথমটা শেষে একটা করে কি দিব? হসন্ত। পারফেক্ট ব্যঞ্জন বানানোর জন্য আমরা প্রথমটার নিচে একটা করে
হসন্ত দিব, প্রথমটার নিচে একটা করে হসন্ত দিব। আর হসন্ত দেওয়া মানেই হচ্ছে এখান থেকে অটা বাদ হয়ে গেল, এটা এখন পারফেক্ট ব্যঞ্জনে আছে, এখন এটা পারফেক্ট ব্যঞ্জনে আছে, প্রথমটা শেষে আমরা হসন্ত দিব। আচ্ছা, এই যে তয়ের নিচে হসন্ত দিয়েছি না, আমরা একটা বর্ণ জানি, আমাদের বর্ণমালায় যে বর্ণগুলো আছে তার মধ্যে একটা আছে খণ্ডিত বর্ণ। আমাদের বর্ণমালায় একটা খণ্ডিত বর্ণ আছে, কে বলতে পারেন সেই খণ্ডিত বর্ণ কোনটা? তো তত খণ্ডিত বর্ণ না, তত পারফেক্ট পূর্ণাঙ্গ, একটা খণ্ডিত বর্ণ আছে। খণ্ডত। খণ্ডত, রাইট। খেয়াল করেন নামের মধ্যেই বলছিলাম খণ্ড। আচ্ছা, রাইট, খণ্ডত। খেয়াল করেন নামের মধ্যেই বলা আছে খণ্ড, খণ্ড ত, খণ্ড ত। এর মানে দাঁড়াচ্ছে যে ত মানে কি খণ্ডত? বলেন তো, ত মানে কি খণ্ডত? না, ত মানেই খণ্ডত না, ত মানেই খণ্ডত না। যখন আপনি তয়ের নিচে হসন্ত দিচ্ছেন, তখন সেটা হচ্ছে খণ্ডত। মানে তয়ের নিচে হসন্ত মানে খণ্ডত, তয়ের নিচে হসন্ত মানে খণ্ডত, শুধু ত মানে খণ্ডত না, তয়ের নিচে হসন্ত যখন, তখন এটা খণ্ডত। তাহলে দেখেন এখানে আমরা মোট তিনটা বিষয় জানলাম, এখানে আমরা তিনটা বিষয় জেনেছি। আবার বলি, প্রথম বিষয়টা হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ থাকলে তার পরিবর্তে আমরা প্রথম বর্ণ বসাবো, এক। দ্বিতীয় বলেছি যে এটাকে পারফেক্ট ব্যঞ্জন বানানোর জন্য প্রথমটার নিচে আমরা হসন্ত দিব, প্রথমটার নিচে হসন্ত দিব। 3 নম্বরে বলেছি তয়ের নিচে হসন্ত যে কথা, খণ্ডত একই কথা। এই জন্য দেখবেন যে কোথাও যেখানে খণ্ডত বসানোর কথা, সরি ত হসন্ত বসানোর কথা, সেখানে কি বসে যাচ্ছে? খণ্ডত বসে যাচ্ছে। কেন? কারণ একই জিনিস। আচ্ছা, এবার আমরা আবার নিয়মে ফিরে যাই। ওদের নিয়মটা ছিল যে বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ বসাবো, বর্গের তৃতীয় বর্ণ থাকলে আমরা প্রথম বর্ণ বসাবো, বর্গের তৃতীয় বর্ণ থাকলে আমরা প্রথম বর্ণ বসাবো, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ বসাবো। আর আমরা কিছু শব্দ দেখি, প্রথমে আমরা যাই দিগন্তে। দিগন্তে আমরা দেখবো যে মাঝখানে গ আছে, গ একটা তৃতীয় বর্ণ, তো গ এর জায়গায় আমরা নিয়ে আসবো প্রথম বর্ণ মানে ক, আর নিচে হসন্ত আসছে। আর গ এর সাথে স্বরধ্বনি ছিল অ, অটা পরে চলে গেছে, দিক যুগন্ত, দিক যুগন্ত। যদি আমরা সুবন্ত বলতাম, এখানে ব তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ প হসন্ত চলে আসছে, শুভ যুগন্ত, শুভ যুগন্ত। বাগদান, আমরা সবাই কিন্তু প্রতিদিন বাগদান করছি, আপনারা জানেন। আচ্ছা বলেন তো, নরমালি বাগদান দিয়ে কি বুঝায়? বলেন, বাগদান দিয়ে কি বুঝায়? বিবাহ স্যার। বিবাহের পূর্বে যে এঙ্গেজমেন্ট। ও এঙ্গেজমেন্ট, আচ্ছা রাইট, এঙ্গেজমেন্ট দিতে বলা বোঝানোর কথা, রাইট, ঠিক বলেছেন। আচ্ছা, এটা আমি বললাম যে আপনাদের সবাই প্রতিদিন বাগদান করেন, তার মানে অর্থ দাঁড়াচ্ছে আপনারা প্রতিদিন এঙ্গেজমেন্ট করেন। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা। অবশ্যই মিথ্যা হবে, কারণ আমরা তো প্রতিদিন এঙ্গেজমেন্ট করি না, তাই না? ওকে, কিন্তু এই শব্দটা আসলে এঙ্গেজমেন্ট না, আমরা নিজেদের মতো করে বানায় ফেলছি। কিন্তু আপনি যদি শাব্দিক অর্থ খুঁজেন তাহলে দেখেন গ হচ্ছে তৃতীয় বর্ণ, তার জায়গায় আপনি প্রথম বর্ণ আনলেন বাক। বলেন তো বাক মানে কি? কথা। বাক মানে কথা, আর দান মানে দেয়া। তাহলে বাগদান অর্থ কি দাঁড়াচ্ছে? কথা দেয়া। এই যে আপনি কথায় কথায় বলেন না, ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ পড়বো, এই যে কথা দিচ্ছেন, ওকে, বাগদান মানে কথা দেয়া, বাগদান মানে কথা দেয়া। আর বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট, ওইটা হচ্ছে কথা দেয়া টাইপের, যে হ্যাঁ তোমার সাথে আমার বিয়ে হবে, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে, ওকে, আমাদের বিয়ে কথা দিচ্ছে। এখানে দেখেন বর্গের তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ চলে আসছে। ওকে, একই রকম ভাবে উদ্যম, উদ্যমে দেখেন দটা ছিল তৃতীয় বর্ণ, দ এর জায়গায় আসবে ত এবং হসন্ত। তো ত হসন্ত না এসে খণ্ডত এসেছে, কারণ নর্মালি ত হসন্ত যেখানে বসার কথা, ত হসন্ত যেখানে বসার কথা সেখানে খণ্ডত বসতে পারে। আর এখানে জ ফলা এবং ম, তো জ ফলাটা জ হয়ে গেল, উদ প্লাস জ। উচ্চারণের সময় আমরা জটাকে দ উচ্চারণ করছি উচ্চারণের নিয়মে, কিন্তু ভাঙলে কিন্তু দ হবে না, ভাঙলে জটা জয় হবে। আচ্ছা, উদ্ভব, উদ্ভবের ক্ষেত্রে দেখেন মাঝখানে দ আছে, সেম দ থাকলে এটা বাদ দিব, দ এর পরিবর্তে ত হসন্ত বা খণ্ডত আসবে, আর এরপর হচ্ছে ভব, উদ প্লাস ভব, উদ প্লাস ভব। ওকে,
এবার আপনাদের আমি একটা শব্দ দিই, এটা আপনারা ভাঙেন, এটা সন্ধি বিচ্ছেদ করেন। উদ্যোগ, তারপর উদ্যোগ যোগ তদ্রূপ, এই দুইটার সন্ধি বিচ্ছেদ করেন। प्लस যোগ যোগ তদ যোগ রূপ এটা কি হবে? উদ প্লাস ডগ না যোগ? যোগ যোগ এখানে আমরা দ বাদ দিব, তারপর দ বাদ দিলে হবে উদ। ওকে, আর এখানে এক্সট্রা কি আছে? জফলা আছে। জফলা কি দ হয়ে যাবে না জ হবে? জ। যহ উদ প্লাস যোগ। আর তদ্রূপ, তদ প্লাস রূপ দ এর জায়গায় খণ্ডত আসবে, ত অসন্ত আসবে, ত অসন্ত মানে খণ্ডত। ওকে, ত। এরপরে কি? রূপ, রফলা আছে, রফলা র হয়ে যাবে। আর এটা কি? রস্যকার না দীর্ঘকার? রূপকার দীর্ঘকার। রূপ, এরকম ত প্লাস রূপ। তো যখনই আমরা বর্গের তৃতীয় বর্ণটা পাবো, যখনই আমরা বর্গের তৃতীয় বর্ণটা পাবো, তার পরিবর্তে আমরা প্রথম বর্ণ নিয়ে আসবো। বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ আসবে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ আসবে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ আসবে। ওকে, আচ্ছা, মনে করেন আপনার একটা মোবাইল আছে, খুব দামি মোবাইল, খুব আউশ আউশ তো বুঝি, খুব শখের একটা মোবাইল আপনি চালান। তো আপনার যে মোবাইলটা আপনি চালাচ্ছেন, সেম একটা মোবাইল আপনার কোনো কাছের মানুষ আপনাকে গিফট করবে, ওই একই মোবাইল, একই মডেলের, একই দামের, একই রকম মোবাইল একটা পেয়ে গেল। এখন বলেন তো, একই রকম দুইটা ফোন আপনার, এখন আপনি কোনটা বেশি চালাবেন? আগেরটা না পরেরটা? নতুনটা নিশ্চয়ই। নতুনটা মানে কি? আগেরটা না পরেরটা? পরেরটা। আগেরটা। তাহলে কোনটা বাদ দিয়ে দিবেন? আগেরটা না পরেরটা? আগেরটা আগেরটা বাদ দিয়ে দিবেন। রাইট, এটা ভালো বুঝছেন আপনারা। তাহলে একই রকম দুইটা থাকলে, একই রকম দুইটা থাকলে আমরা আগেরটা কি করি? রাখি না বাদ দেই? বাদ দেই। বাদ দেই, রাইট, আগেরটা বাদ দিয়ে দিই। একই রকম দুইটা থাকলে আমরা আগেরটা বাদ দিয়ে দিব, একই রকম দুইটা থাকলে আমরা আগেরটা বাদ দিয়ে দিব, একই রকম দুইটা থাকলে আমরা আগেরটা বাদ দিয়ে দিব, একই রকম দুইটা থাকলে আগেরটা বাদ দিয়ে দিব। দেখেন এখানে ডাবল জ আছে, একই রকম, কোনটা বাদ দিব? আগেরটা। ডাবল চ, কোনটা বাদ দিব? আগেরটা। ডাবল ল, কোনটা বাদ দিব? আগেরটা। ডাবল ন, কোনটা বাদ দিব? আগেরটা। দন্তন্য ম, যদি এটা একই রকম না কিন্তু এখানে আমরা কয়েকটা শব্দ পাবো, সেই ক্ষেত্রে প্রথমটা বাদ দিব। ডাবল ট, কোনটা বাদ দিব? আগেরটা। ডাবল ড, কোনটা বাদ দিব? আগেরটা। তাহলে ডাবল 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 থাকলে আমরা কোনটা বাদ দিব? আগেরটা না পরেরটা? আগেরটা বাদ দিব। এবং আগেরটা বাদ দিয়ে আগেরটার পরিবর্তে আমরা খণ্ডত বসাবো। আগেরটা বাদ দিয়ে আমরা আগেরটার পরিবর্তে খণ্ডত বসাবো। যেমন ধরেন আমরা বললাম জগন্নাথ। জগন্নাথ, জানেন তো জগন্নাথটা আমাদের এই নিয়মের মধ্যে পড়ে কিনা? জগৎ প্লাস নাথ। আচ্ছা, জগন্নাথটা আমাদের এই নিয়মে পড়ছে কেন? এখানে ডাবল ডাবল আছে, ডাবল ন আছে। তাহলে আমাদের নিয়ম অনুসারে ডাবল ডাবল থাকলে কোনটা বাদ দিব? আগেরটা না পরেরটা? আগেরটা। ডাবল ন আছে, ডাবল ন এর ক্ষেত্রে আমরা আগেরটা বাদ দিব। তো আগেরটা বাদ দিলে কি দাঁড়াবে? প্রথমে কি দাঁড়াবে? জগৎ, তাই না? প্রথমে দাঁড়াবে জগৎ, যে ন বাদ যাবে, নয়ের পরিবর্তে খণ্ডত। এই যে প্রথম নটা বাদ গেল, দ্বিতীয় ন তো আর বাদ দিব না। দ্বিতীয় নয়ের পর থেকে কি বাকি আছে? না, জগৎ যোগ নাথ। বুঝতে পেরেছেন কিনা? আমাদের কনসেপ্ট হচ্ছে ডাবল থাকলে, ডাবল থাকলে আমরা কোনটা বাদ দিব? প্রথমটা। প্রথমটা বাদ দিয়ে তার পরিবর্তে কি বসাবো? খণ্ডত বসাবো। যেমন দেখেন যাবজ্জীবন, যাবজ্জীবনে দুইটা জ আছে, তো দুইটা জ যেহেতু আছে আমরা কোনটা বাদ দিব? দুইটা জ আছে, কোনটা বাদ দিব? প্রথমটা। প্রথমটার পরিবর্তে কি আসবে? খণ্ডত। যাবত যোগ, এরপরে জীবন বাকি আছে, জীবনটা বসাই দিয়েছি। একই রকম ভাবে আমরা যদি বলি উচ্চারণ, উচ্চারণে ডাবল চ আছে, কোনটা বাদ দিব? আগেরটা না পরেরটা? আগেরটা। আগেরটা বাদ দিব। আগেরটার পরিবর্তে আমরা কি বসাবো? খণ্ডত। উদ যোগ, এরপরে যা বাকি আছে, চারণ বাকি আছে, চারণ বসাবো। উদ যোগ চারণ। উল্লেখ, উল্লেখের ল আছে দুইটা, কোনটা বাদ দিব? প্রথমটা। আগেরটা। আগেরটা। তাহলে হবে উদ যোগ লেখ। উন্নয়ন, উদ যোগ নয়ন, উদ যোগ নয়ন।
মৃন্ময়, মৃন্ময় দন্তন্য ম আছে, আমরা যেটা করব এখান থেকে প্রথমটা বাদ দিব। তো প্রথমটা বাদ দিলে হবে মৃৎ, মৃৎ যোগ ময়, মৃৎ যোগ পরে ময় আছে, ময় বসে, মৃৎ যোগ ময়। ওকে, আচ্ছা। বজ্জাত, বজ্জাতের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো বজ্জাতে এখানে ডাবল জ আছে। তো ডাবল জ যেহেতু আছে আমরা কি করব, প্রথমটা ডাবল জ তো আমরা এখানেও পেয়েছিলাম, তাহলে এখানে আমরা প্রথমটার পরিবর্তে খণ্ডত নিয়ে আসছি, ঝামেলা শেষ। তাহলে এখানেও তো প্রথম জয়ের পরিবর্তে খণ্ডত আসার কথা, কিন্তু দ আসছে, খণ্ডত আসেনি। কেন আসেনি? এক্ষেত্রে আমরা একটু এসে মনে রাখবো যে এই তিনটা শব্দ একটু ব্যতিক্রম। পদ, বিপদ এবং বদ, এই পদ, বিপদ এবং বদ এই তিনটা শব্দ আসলেই বদ। এবং এই তিনটা শব্দ যখন আমরা পাবো তখন আমরা শেষে খণ্ডত না এনে দ আনবো, কারণ এই বানানগুলো দ দিয়ে। এই তিনটা শব্দ যদি কোথাও আসে ভাঙার পরে, ভাঙার পরে যদি এই তিনটা শব্দ আসে, ভাঙার পরে যদি এই তিনটা শব্দ আসে, ভাঙার পরে যদি এই তিনটা শব্দ আসে, তাহলে খণ্ডত না দিয়ে আমরা দ বসাবো। ভাঙার পরে যদি এই তিনটা শব্দ আসে, পদ, বিপদ আর বদ, যে কোনো জায়গায়, এই নিয়মে না, যে কোনো জায়গায় ভাঙার পরে যদি এই তিনটা শব্দ আসে, পদ, বিপদ আর বদ, তাহলে আমরা দ বসাবো। পদ, বিপদ আর বদ এই তিনটা যদি আসে তাহলে আমরা দ বসাবো। তাহলে খেয়াল করেন এই সেম জিনিসটাতে আমরা বজ্জাতকে পাবো। দেখেন এখানে বদ আসছে, এখানে বদ আসছে। তো বদ আসা মানে আমরা খণ্ডত দেইনি, আমরা জয়ের পরিবর্তে কি দিয়েছি, দ। ওকে, একই রকম ভাবে আমরা যদি বলতাম ডেঞ্জারাস, একটা শব্দ আছে না, ডেঞ্জারাস, বিপজ্জনক। দেখেন বিপজ্জনক এখানেও ডাবল জ আছে, বিপজ্জনকে এখানে ডাবল জ আছে, কি করবো বলেন তো? খণ্ডত দিব না দ দিব? দ দিব, কারণ এটাকে ভাঙলে হবে বিপদ। জয়ের পরিবর্তে আমরা খণ্ডত না দিয়ে আমরা এটা দ দিব। বিপদ, বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক, বিপদ প্লাস জনক, বিপদ প্লাস জনক। ওকে, তাহলে কনসেপ্ট আমরা আবারও বলি, খেয়াল করেন যে যদি এই ডাবল ডাবল স্টেপ গুলো আসে, ডাবল জো, ডাবল চো, ডাবল লো, ডাবল নো, দন্তন্য ম, ডাবল টো, ডাবল ডো, এই স্টেপ গুলো যদি থাকে তাহলে প্রথমটার পরিবর্তে আমরা খণ্ডত বসবো, প্রথমটার পরিবর্তে খণ্ডত বসবে। আর এই তিনটা শব্দ যদি আসে, পদ, বিপদ আর বদ, তাহলে আমরা খণ্ডত না দিয়ে দ দিব, খণ্ডত না দিয়ে দ দিব। সৌরভ ভাই কিছু বলবেন? সৌরভ ভাই কিছু বলবেন? আচ্ছা, কিছু না বললে মিউট করে রাখেন, তাহলে অন্য কারোর কাছে কোনো সাউন্ড যাবে না। কোনো কিছু প্রশ্ন করতে হলে অবশ্যই রেজেন করবেন, আমি বলতে বলবো, কোনো সমস্যা নেই। আর আমরা তো কথা বলছি আগে পরে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আবার আমরা চ ছয়ের দিকে যাই। চ ছয় দিয়ে অনেকগুলা কনসেপ্ট হয়ে যায়। এর মধ্যে চ ছ দিয়ে একটা কনসেপ্ট হচ্ছে প্রথমে খণ্ডত আসা, তারপরে ছ আসা। যেমন এই ক্ষেত্রে প্রথমে চ এর পরিবর্তে খণ্ডত চলে আসার যে কনসেপ্টটা আছে, এটা হচ্ছে উচ্ছেদ, একটা বানান আছে উচ্ছেদ। উচ্ছেদে আমরা যেটা দেখি প্রথমে খণ্ডত আসে, উৎ যোগ ছেদ, এই একটা নিয়ম এখানে আছে যে চ এর পরিবর্তে খণ্ডত আসে, এই শব্দটা আলাদা করে খেয়াল রাখতে। আচ্ছা, আরেকটা নিয়ম আমরা দেখবো যে চ ছ থাকলে প্রথমে খণ্ডত আসে, এরপরে ছ আসে, মানে চ ছ দুইটাই বাতিল, চ ছ দুইটাই বাতিল, চ ছ দুইটাই বাতিল, প্রথমে খণ্ডত আসে তারপরে স আসে। এবং এই নিয়মটার জন্য মাথা ঘামানোর দরকার নেই, কারণ এই নিয়মের শব্দ আছে তিনটা, মোটামুটি তিনটা শব্দই কমন আর কি। এই তিনটা শব্দ একবার খাতায় লিখে ফেলবো আমরা। এই তিনটা শব্দ যদি একবার আমাদের খাতায় লেখা হয়ে যায়, একবার বা দুইবার, তাহলে দেখবেন যে এই নিয়মটা আসলে পড়ার দরকারই হচ্ছে না, কারণ শব্দ আছে তিনটা, এটার জন্য নতুন করে নিয়ম টিয়ম করে মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। এবং এই তিনটা শব্দ সবচেয়ে মজার করেছে যেহেতু আমরা আগে থেকে জানি। চলত শক্তি, চ ছ বাদ দিবেন, তাহলে হবে চলত, চলত যোগ শক্তি, চলত যোগ শক্তি, চলত যোগ শক্তি। উশৃঙ্খল, চ ছ বাদ দিয়ে দিবেন, তাহলে হবে উৎ যোগ শৃঙ্খল, উৎ খণ্ডত চলে আসবে, উৎ যোগ, তারপরে স চলে আসবে, নিচে রিকার আছে, রিকার শৃঙ্খল। উচ্ছ্বাস, চ ছ বাদ দিয়ে দিবেন, প্রথমে খণ্ডত আসবে, উৎ যোগ, আর পরে স আসবে, শ্বাস, বফলা ছিল বফলা, উৎ যোগ শ্বাস।
তো এই তিনটা শব্দ অলমোস্ট আমরা এমনিতেই পারি, মুখস্থই পারি, তবু নিয়ম সহ দেখালাম যে খণ্ডত বাদ দিলে খণ্ডত প্লাস স আসবে, এবং এই স আসা, খণ্ডত প্লাস স আসা এই কনসেপ্টে তিনটা শব্দের জন্যই আছে। তো বেশি কষ্ট করতে হবে না, তিনটা শব্দ খাতায় লিখলে দেখবেন অটোমেটিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম পুরা সন্ধির ক্ষেত্রে, যদি চ ছ থাকে, তাহলে জাস্ট আমরা চটা বাদ দিই, আর কিচ্ছু করতে হবে, কিছু আনবো না, কিছু আনা লাগবে। চ ছ থাকলে শুধু চটা বাদ দিবেন, শেষ কাজ, আর কিছুই করতে হবে। বলেন তো এতক্ষণ ধরে আমরা কি করেছি, সন্ধি করেছি না বিচ্ছেদ করেছি? এতক্ষণ ধরে আমরা সন্ধি করেছি না বিচ্ছেদ? বিচ্ছেদ। এতক্ষণ ধরে আমরা বিচ্ছেদ করেছি। এখন যদি আমরা এই বিচ্ছেদ শব্দটা বিচ্ছেদ করতে চাই তাহলে কিভাবে করব? বিচ্ছেদ শব্দটা যদি বিচ্ছেদ করতে চাই তাহলে যেটা করব, চ ছ আছে না, আমরা এই নিয়মে শুধু চটা বাদ দিয়ে দিব। তাহলে শুধু চটা বাদ দিলে কি হয়? বি যোগ ছেদ। বি যোগ ছেদ হয়ে গেল, বি যোগ ছেদ। আমরা যেগুলি পরিচ্ছেদ, পরি যোগ ছেদ, জাস্ট চটা বাদ। এগুলো আচ্ছাদন, চটা বাদ, আ যোগ ছাদন। আমরা যদি বলি বিচ্ছিন্ন, বি যোগ ছিন্ন, বি যোগ ছিন্ন। আমরা যদি বলি প্রতিচ্ছবি, প্রতি যোগ ছবি। আমরা যদি বলি প্রচ্ছদ, প্র যোগ ছদ। মুখচ্ছায়া, মুখ যোগ ছায়া। আলোচ্ছবি, আলো যোগ ছবি। বৃক্ষচ্ছায়া, বৃক্ষ যোগ ছায়া। ওকে, এই নিয়মেই শব্দ সবচেয়ে বেশি। চ ছ থাকলে শুধু চ বাদ দিয়ে দিই। আবারও বলি, খেয়াল করেন, চ ছ এর ক্ষেত্রে উচ্ছেদ একটা আছে, ওখানে খণ্ডত আসে, উৎ যোগ ছেদ কমন। আরেকটা হচ্ছে খণ্ডত এবং স আসে, এটার জন্য নিয়মিত এই নিয়মের শব্দ আছে তিনটা, চলৎ শক্তি, চলৎ যোগ শক্তি, উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস, এবং উশৃঙ্খল, উদ্যোগ শৃঙ্খল। আর সবচেয়ে বেশি হচ্ছে এই নিয়মটাতে পড়বে, চ ছ থাকলে শুধু চ বাদ দিবে, বি যোগ ছেদ, আলো যোগ ছবি, প্রতি যোগ ছবি, আ যোগ ছাদন, প্র যোগ ছদ। সিম্পলি। ওকে, আচ্ছা, যদি কোথাও আমরা নাসিক্য বর্ণ পাই, নাসিক্য বর্ণ মনে আছে কয়টা যেন পেয়েছিলাম আমরা আমাদের ইয়েতে, চার্টে, মানে বর্গীয় বর্ণে 5টা, অ, ও, মূর্ধন্য, দন্তান্ন এবং ম। এই 5টা নাসিক্য বর্ণ যদি মাঝখানে পাই বা অনুস্বার পাই, মোট 6টা কনসেপ্ট, 5টা নাসিক্য বর্ণ এবং অনুস্বার, 5টা নাসিক্য বর্ণ এবং অনুস্বার, 5টা নাসিক্য বর্ণ এবং অনুস্বার যদি পাই, তাহলে আমরা যে কাজটা করব, নাসিক্য বর্ণ এবং অনুস্বার যদি পাই, তাহলে এগুলোর পরিবর্তে আমরা ম হস্যন্ত বসাবো, 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 এগুলোর পরিবর্তে আমরা ম হস্যন্ত বসাবো। যেমন সন্তান, সন্তানে আমরা দেখবো মাঝখানে একটা ন আছে, ন মানে নাসিক্য বর্ণ, এর পরিবর্তে আমরা ম হস্যন্ত নিয়ে আসছি, সম যোগ তা। একই রকম ভাবে আমরা যদি সংসার, সংসারে দেখবো এখানে অনুস্বার আছে, তাহলে অনুস্বারের পরিবর্তে আমরা ম হস্যন্ত নিয়ে আসবো, সম যোগ সার। একই রকম ভাবে আমরা যদি সম্মান, ম নাসিক্য বর্ণ হিসেবে নিব, সম যোগ মান, সম যোগ মান। একই রকম ভাবে যদি বলি সংবাদ, অনুস্বার আছে, সম যোগ বাদ, সম যোগ বাদ। যদি বলি সঙ্গীত, সংযোগ গীত, সন্তাপ, সংযোগ তাপ। ওকে, সম্ভাবনা, সংযোগ ভাবনা। কিংবা, কিম যোগ বা, কিম যোগ বা, অনুস্বারের জায়গায় আমরা ম হস্যন্ত নিব, কিম যোগ বা। যদি বলতাম কিন্তু, কোনো সমস্যা নেই, কিন্তুতে কি হবে, ন আছে মাঝখানে, কিম, কিম যোগ তু, কিম যোগ তু, সিম্পলি সম্ভব। আচ্ছা, যদি বলা হয় বারংবার, তাহলে কি হবে, বারং যোগ বার, বারং ম হয়ে যাবে বারং যোগ বার। অহংকার, অহম যোগকার, অলংকার, অলম যোগকার, শঙ্কা, সংযোগকার। আমরা নাসিকা বর্ণ যদি পাই বা অনুস্বার পাই, তার পরিবর্তে ম হস্যন্ত বসে, কাজ শেষ। তবে 3টা শব্দ আছে ব্যতিক্রম, যেটা বারবার বলার চেষ্টা করছি, যে ব্যতিক্রম গুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট, সন্ধির ক্ষেত্রে ব্যতিক্রম গুলা বেশি ইম্পর্টেন্ট। এই 3টা ব্যতিক্রম আমরা খাতার মধ্যে একটু লিখে ফেলবো, তাহলে সহজে আমাদের মনে থাকবে, টেনশন নিতে হবে না। একটা হচ্ছে সিংহ, হিংসা এবং বৃঙ্গিত।
সিংহ, হিংসা, বৃংহিত। এবার মাঝখানে অনুসার আছে। তো অনুসারের ক্ষেত্রে আমরা যেরকম পেয়েছিলাম অনুসার পরিবর্তে মহাসন্ত হবে, কিংবা, কিমযোগ বা, সংবাদ, সংযোগবাদ, সঙ্গীত, সংযোগ গীত। তো অনুসার থাকলে আমরা মহাসন্ত বসাতে হবে। এই তিনটা ব্যতিক্রম, এই তিনটাতে মহাসন্ত বসে না। তো তিনটা আলাদা একটু মনে রাখতে হবে, এটা নিয়মের বাইরে, ব্যতিক্রম তো নিয়ম করছে না। তো সিংহ, হিংসা এবং বৃংহিত এগুলাতে হচ্ছে ন হয়, ন হসন্ত। সিনযোগ হ, হিনযোগ সা, বৃংযোগ হিত। এই তিনটাতে মহাসন্ত হয় না, এই তিনটাতে মহাসন্ত হয় না, এই তিনটাতে মহাসন্ত হয় না, তিনটাতে মহাসন্ত হয়। ওকে, এবং এই নিয়মটা খুবই সহজ। নাসিক্য বর্ণ অনুসারে মহাসন্ত হবে এবং প্রচুর শব্দ, খুব সিম্পল একটা জিনিস, কখনোই মাথায় কষ্ট হবে না। ওকে, কোথাও যদি দ ধ থাকে, দ ধ যদি থাকে তাহলে আমরা দুইটাই বাদ দিই। প্রথমে খণ্ডত আনবো, তারপরে হ আনবো, খণ্ডত এবং হ। যেমন খেয়াল করেন, আমরা যদি বলি উদ্ধার, তাহলে দেখেন তো উদ্ধারে কোনটা বাদ দিব আমরা? উদ্ধার কোনটা বাদ দিব? উদ্ধার, দ ধ দুইটাই বাদ দিব। প্রথমে খণ্ডত আনবো, তারপরে হ আনবো। তাহলে প্রথমে খণ্ডত আনলে হবে উদ, উদ্যোগ হার। আচ্ছা, আর ঢয়ের জন্য হ আসবে, আর আকার আর র আছে, আকার আর উদ্যোগ হার। শুনতে কেমন লাগছে, কিন্তু কিছু করার নাই, এটা নিয়ম। রাতে যে মনে করেন না ভাঙার উপরে একবারে হুবহু হইতে হবে উদ্যোগ ধার, না, এরকম না। দধ বাদ দিলে, সন্ধিতে দধ বাদ দিলে আপনি যেটা উচ্চারণ করেন হুবহু আসবে না। দধ বাদ দিলে খণ্ডত এবং হ আসবে। উদ্ধার, উদ্যোগ হার, প্রথমে খণ্ডত পরে হ। উদ্ধৃত, উদ্যোগ ঋত। উদ্ধৃত দধ দুইটাই বাদ যাবে, তাহলে প্রথমে আসবে উদ, এরপরে হ আর রিকার আসবে উদ্যোগ ঋত, উদ্যোগ ঋত। তদ্ধিত, তৎ যোগ হিত, হরসি চলে আসবে, উদ্যোগ হিত। পদ্ধতি, বলেন পদ্ধতি কি হবে? স্যার পদ যোগ হতি। কোনটা, খণ্ডত না দ? খণ্ডত। খণ্ডত না দ? দ না খণ্ডত? আচ্ছা, মনে আছে আমরা তিনটা শব্দ বলেছিলাম, তাই না? একটা হচ্ছে পদ, একটা হচ্ছে বিপদ, আর একটা হচ্ছে পদ। এই তিনটা বানান যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা খণ্ডত দিব না, কি জানি দিব? দ দিব, রাইট। সো পদ্ধতির ক্ষেত্রে যেহেতু পদ আসছে, এটা দ হবে, পদ যোগ হতি, পদ যোগ হতি। ওকে, আচ্ছা, 6টা নিয়ম দেখেছি। 6টা নিয়ম থেকে হয়ে যাবে? হ্যাঁ, অলমোস্ট হয়ে যাবে, সহজ আছে, হয়ে যাবে। তবে কয়েকটা একটু এক্সট্রা দেখিয়ে রাখি, যেগুলা মূলত পরীক্ষায় আসে না, তাও দেখে রাখি, কখন চলছে বলা তো যায় না। এগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন যে রেজাল্ট দেখবো আর কি, যে নিয়ম একটা, নিয়মের জন্য শব্দ আছেই দুইটা শব্দের জন্য তো নিয়ম করার দরকার নাই। তো এগুলো যেটা করবেন, খাতার মধ্যে দেখে 2বার লিখে ফেলবেন, মুখস্থ হয়ে যাবে, বা দীর্ঘদিন মনে থাকবে, লিখলে বেশি মনে থাকে আর। তবে আমি নিয়ম সহই বলছি, কেউ যদি নিয়ম সহই মনে রাখতে চান রাখেন, সমস্যা নেই। তবে দুইটা শব্দের জন্য একটা নিয়ম, তো তাই এটা বললাম আর কি। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে কোথাও যদি আমরা খণ্ডত পাই, খণ্ডত মানে হচ্ছে ত হসন্ত আর কি। কোথাও যদি আমরা খণ্ডত বা ত হসন্ত পাই, তাহলে তার পরিবর্তে দ নিয়ে আসবো, মানে দ হসন্ত নিয়ে আসবো। তত্ত্ব, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রথমে আছে ত হসন্ত, পরে আছে ত এর নিচে ব। প্রথমে আছে ত হসন্ত, পরে আছে ত এর সাথে ব। তাহলে প্রথম যে তটা আছে, এটা পরিবর্তে খণ্ডত চলে আসবে। হৃৎপিণ্ড, এখানে খণ্ডত আছে, ত হসন্ত খণ্ডত একই, এর জন্য দ হসন্ত চলে আসবে। তৎকালীন খণ্ডত আছে, দ হসন্ত চলে আসবে। তৎসম খণ্ডত আছে, দ হসন্ত চলে আসবে। সিম্পল, খুবই সিম্পল আসে। ওকে, আবারও দেখেন, তত্ত্ব প্রথমে ত হসন্ত ছিল, ত হসন্ত জায়গায় দ হসন্ত চলে আসছে। তদ্ধিত খণ্ডত ছিল, দ হসন্ত, হৃদযোগ পিণ্ড। তৎকালীন দ হসন্ত, তৎসম তৎযোগ সম। আচ্ছা, এখানে যে নিয়ম সেটা হচ্ছে এই যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছেন, এই যুক্ত বর্ণটা ভাঙলে জ প্লাস ন আসে। এই যুক্ত বর্ণটা ভাঙলে প্রথমে আসে জ, পরে আসে ন। তাহলে যজ্ঞ যদি ভাঙেন তাহলে হবে যজ যোগ ন, রাজ্ঞী রাজ যোগ নি, মানে এই যুক্ত বর্ণের জায়গায় জ প্লাস ন, রাজ যোগ নি,
জজ যোগ ন, খুবই সিম্পল। এই যুক্ত বর্ণ ভাঙলে জ প্লাস ন আসবে, এই যুক্ত বর্ণটা ভাঙলে জ প্লাস ন আসবে, এই যুক্ত বর্ণটা ভাঙলে জ প্লাস ন আসবে। আচ্ছা, বৃষ্টি, ষষ্ঠ, কৃষ্টি, এগুলোতে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ট থাকলে ত আসবে ত, আর ঠ থাকলে থ। ট থাকলে ভাঙার পরে হবে ত, আর ঠ থাকলে ভাঙার পরে হবে থ। তাহলে বৃষ্টি, বৃষ যোগ তি, ষষ্ঠ ষষ যোগ থ, কৃষ্টি, কৃষ যোগ তি। সেখানে মাত্র 8টা শব্দ আছে, এই 8টা শব্দ একটু মন দিয়ে পড়তে হবে। এই 8টা শব্দ মোটামুটি ইম্পর্টেন্ট, 8টা শব্দ আমরা একটু মন দিয়ে পড়ব। নিয়মগুলো খুবই সহজ, আবারও বলি, নিয়ম পড়তে হবে না, তাও বলছি। খণ্ডত থাকলে দ হয়, এই যুক্ত বর্ণ থাকলে, এই যুক্ত বর্ণটা থাকলে হচ্ছে জ প্লাস ন হয়, আর মধ্যাংশ থাকলে ত হয়, সরি মধ্যাংশ কেন বলছি, ট থাকলে ত হয়, ঠ থাকলে থ হয়। 8টা শব্দ। এবার আমরা হচ্ছে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধটাও আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নিপাতনের সিদ্ধটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সাধারণভাবে যে নিয়মগুলো পড়ি, এই নিয়মের কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমগুলো নিপাতনের সিদ্ধ। নিপাতনে মানে হচ্ছে নিয়ম মানে না, নিপাতন মানে হচ্ছে নিয়ম মানে না। সিদ্ধ, সিদ্ধ মানে হচ্ছে পবিত্র বা সঠিক। নিপাতনে মানে হচ্ছে নিয়ম মানে না, আর সিদ্ধ, সিদ্ধ মানে হচ্ছে সঠিক। তাহলে নিপাতনের সিদ্ধ দাঁড়াচ্ছে, নিপাতনের সিদ্ধ অর্থ দাঁড়াচ্ছে নিয়ম মানে না তবুও সঠিক। তো এখানে যে শব্দগুলো আছে এগুলো তো আসলে কোনো নিয়ম মানে না, তো আমি চাইলেও কোনো নিয়ম বলতে পারবো না, এগুলো নিয়ম ছাড়াই হয়েছে। তো আমরা যে কাজটা করব, এই শব্দগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই শব্দগুলো মুখস্থ না করলে হবে না, কারণ এগুলো তো নিয়ম দিয়েই হয়নি, নিয়ম আমরা বের করবো কোত্থেকে। তো পরীক্ষায় সাধারণত এগুলো বিচ্ছেদ আসে না, পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বর, এভাবে প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আপনাকে শব্দগুলো মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে। তো ওই যে বললাম, মুখস্থ রাখলে দেখা যায় যে আমাদের মনে থাকে না, কেমন কেমন লাগে, এই জন্য আমরা একটু গল্পের মাধ্যমে বলি আর কি। আমি কয়েকটা শব্দ বলি, একটু মন দিয়ে শোনে। মনীষা এবং হরিশ্চন্দ্র, এরা দুইজন দুজনকে খুব ভালোবাসে, করোনাকালীন এরা একজন একজনকে দেখছিল না দীর্ঘদিন ধরে, এই জন্য তারা অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার পরে তারা ঠিক করেছে তারা বিয়ে করে ফেলে। এই জন্য মনীষা এবং হরিশ্চন্দ্র যে কাজটা করছে, বাসার বাইরে জানিয়ে মানে পালিয়ে বিয়ে করে ফেলেছে। তো পালিয়ে বিয়ে করার পরে এদের আব্বা আমাদেরকে বের করে দিচ্ছে। তো মনীষা হরিশ্চন্দ্র তখন যে কাজটা করলো, মনীষা ও হরিশ্চন্দ্র তখন যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা পালিয়ে গ্রামে গেছে, গ্রামে গিয়ে কিছু টাকা খরচ করে তারা কিছু গাই অস্ট্রেলিয়ার জুড়ে দিচ্ছে। এই অনেকগুলা গাই বা অনেকগুলা গরুর মধ্যে একাদশ এবং ষোড়শ, মানে 11 আর 16তম, এই দুইটা গরু হচ্ছে খুবই হিংস্র। গোষ্পদ দিয়ে আমরা গরু ইন্ডিকেট করছি। তো একাদশ ও ষোড়শ এই দুইটা গরু হচ্ছে খুবই হিংস্র আর কি। একাদশ এবং ষোড়শ এই দুইটা গরু হচ্ছে খুবই হিংস্র। গোষ্পদ দিয়ে গরুর পায়ের ছাপ বোঝানো হয়, আমরা গরু বুঝছি। তো এই দুইটাকে শাস্তি দেওয়ার জন্য বা এই দুইটার কাছ থেকে অন্যদেরকে শান্তি দেওয়ার জন্য এদেরকে খাবার দেওয়া হয় সপ্তাহে একদিন, বৃহস্পতিবার, তো আবার বনে নিয়ে। ওকে, তো মনীষা হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। তো সেখানে তারা পরস্পর আস্পদে যায়, পরস্পর মানে দুইজন, আস্পদ মানে হচ্ছে পায়ের সাহায্যে। তো পরস্পর আস্পদে যায়, গিয়ে দেখে একটা তস্কর ঘোরাফেরা করছে। এই তস্করকে দেখে তারা আশ্চর্য হয়ে গেল। তস্কর মানে চোর আর কি, চোরকে দেখে খুব আশ্চর্য হয়ে গেছে, চোর এখানে কি করে, কারণ চোর যেহেতু এখানে আছে, চোর যদি তার একটা গরু চুরি করে ফেলে লস হয়ে যায়। তো এই তস্করকে দেখে তারা আশ্চর্য হয়ে গেল, এবং এই তস্কর যেন এদের গরু চুরি করতে না পারে সেজন্য তারা বিশ্বামিত্র নামে একজন ঋষি আছেন, বিশ্বামিত্র ঋষিকে তারা পতঞ্জলি ফুল আর পাতার সাহায্যে অঞ্জলি দেয়, পূজা করে। বিশ্বামিত্রকে তারা পতঞ্জলি দিয়ে, তার যেহেতু বিশ্বামিত্রকে পতঞ্জলি দিয়েছে তাহলে তার চুরি হবে না। অতঃপর তাহারা গরুগুলাকে লইয়া সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একটু মন দিয়ে শোনেন, মনীষা ও হরিশ্চন্দ্র তাদের একাদশ ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। সেখানে পরস্পর আস্পদে গিয়ে তস্করকে দেখে আশ্চর্য হয় এবং বিশ্বামিত্রে পতঞ্জলি দেয়। সো এইভাবে আমি যে গল্পটা বলেছি, এই গল্পের স্ট্রাকচারে এটা 3 বার দেখে দেখে লিখবেন শব্দগুলা, এবং একবার একটু পড়বেন। আমি মেসেঞ্জার গ্রুপে গল্পটা পুরোটা লিখে দিই,
গল্পটা 3বার দেখে দেখে পড়ে 1 বা 2বার সম্ভবত 3বারই লিখবেন শব্দগুলো, তাহলে দেখবেন সবগুলো শব্দই মাথায় থাকছে। আবারও বলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিপাতন সিদ্ধ খুবই ইম্পর্টেন্ট। সাধারণ নিয়মের শব্দের চেয়ে নিপাতন সিদ্ধগুলো পরীক্ষায় বেশি আসে। এই নিপাতন সিদ্ধ ছাড়াও ব্যঞ্জনে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিশেষ নিয়মের সাথে। বিশেষ নিয়মটা কি এটা নাই। ওকে, তো এখানে কনসেপ্টে যে শব্দগুলো আছে সেগুলো মোস্টলি বিসর্গ সন্ধি দিয়ে ভাঙা যায়, কিন্তু আসলে ওগুলো বিসর্গ সন্ধি না। এজন্য এগুলোকে বিশেষ নিয়ম বলে এখানে রেখে দেওয়া হয়েছে। তো শব্দগুলো খুবই সহজ, মাত্র 7টা শব্দ। আমরা সংস্কৃতি মন্ত্রীর কথা জানি, যাকে তো কেউ চিনে না, যাকে আপনারা কেউ চিনেন না। আমাদের সংস্কৃতি মন্ত্রীর নাম কি? অনেকে মনে মনে বলবেন আস্তুজ্জামান বেগম, না, উনি এখন নাই গেছে। তো সংস্কৃতি মন্ত্রী একদিন পরিষ্কার হয়ে সংসদে পরিষ্কৃত কণ্ঠে, পরিষ্কৃত কণ্ঠ মানে পরিষ্কৃত কণ্ঠ, সংস্কৃতি মন্ত্রী পরিষ্কার হয়ে পরিষ্কৃত কণ্ঠে উত্থাপন করলেন যে, সংসদে উত্থাপন করলেন যে সংস্কারের মাধ্যমে আমাদের সংস্কৃত ভাষার উত্থান ঘটানো সম্ভব। সংস্কৃতি মন্ত্রী পরিষ্কার হয়ে পরিষ্কৃত কণ্ঠে উত্থাপন করলেন যে সংস্কারের মাধ্যমে সংস্কৃত ভাষার উত্থান ঘটানো সম্ভব। এই 7টা শব্দ হচ্ছে বিশেষ নিয়মের সাধিত, এবং বিশেষ নিয়মের সাধিত এই 7টা শব্দ খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ শুধু এটা না, 2টা বিষয় বলেছি, একটা হচ্ছে আমাদের নিপাতনের সিদ্ধ, আর একটা হচ্ছে বিশেষ নিয়ম। এগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, অনেকগুলো নিয়ম করে ফেলেছি না, 6টার মতো হয়ে গেছে। আচ্ছা, নিয়ম যেহেতু পড়েছি, আমরা একটু বইয়ে গিয়ে অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন যে একটু ভালো লাগা কাজ করবে, যে হ্যাঁ এগুলো আসলে কঠিন না, আসলেই কঠিন না। ওকে, আমরা নিয়মে যাই, একটু মনে করেন। আমি তো নিয়ম বলে দিচ্ছি, তাই একটু মনে করেন। এখানে দেখেন আমাদের প্রথমে অনেকগুলো শব্দ আমরা পাবো 1 নম্বরে গিয়ে। তো এখানে দিগন্ত ছিল, গ হচ্ছে তৃতীয় বর্ণ, গ হচ্ছে দ্বিতীয় বর্ণ, এরপরে প্রথম বর্ণ চলে আসছে। নিযন্ত তৃতীয় বর্ণ, প্রথম বর্ণ চলে আসছে। সরানন, শর্টটাকে দশনুর বা ড, তৃতীয় বর্ণ নিচ্ছে, প্রথম বর্ণ হচ্ছে ট, ট চলে আসছে। দয়ের জায়গায় প্রথম বর্ণ আসছে, বয়ের জায়গায় প্রথম বর্ণ আসছে। তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ হয়ে গেল। যেগুলো ভেঙে দেয়া নাই, এগুলো প্র্যাকটিস করতে হবে খুব ভালো। বাগিস, মাঝখানে গ আছে, তৃতীয় বর্ণ, ক চলে আসবে। বাঘ যোগ ইস, দীর্ঘ হয়ে যাবে। তদন্ত, খণ্ডত চলে আসবে, তৎ যোগ অন্ত। বাগাড়ম্বর, এখানে ক আসবে, বাঘ যোগ আড়ম্বর। কৃতন্ত, কৃত যোগ অন্ত। সদানন্দ, দ চলে যাবে, সৎ যোগ আনন্দ। সদুপায়, দয়ের জন্য খণ্ডত আসবে, সৎ যোগ উপায়। সদুপদেশ, দয়ের জায়গায় খণ্ডত, সদুপদেশ, সৎ যোগ উপদেশ। জগৎ ইন্দ্র, দ বাদ যাবে, জগৎ যোগ ইন্দ্র, জগৎ যোগ ইন্দ্র। ওকে, আচ্ছা, 2 নম্বর নিয়মে আমরা যেটা পাবো সেটা হচ্ছে চছয়ের। তো চছয়ের নিয়ম তো আমাদের কানা মুখস্থ হয়ে গেছে, তাও দেখেন চছয়ের নিয়মটা কিভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কথা একচ্ছত্র, তো চ বাদ দেন, 1 যোগ ছত্র। কথা ছলে, চ বাদ দেন, কথা যোগ ছলে। পরিচ্ছদ, পরিযোগ ছদ। আর এগুলো খুবই সিম্পল, মুখ যোগ ছবি, বি যোগ ছেদ, মানে চ বাদ দিলেই হচ্ছে। পরিযোগ ছেদ, বিযোগ ছিন্ন, অঙ্গ যোগ ছেদ, আলো যোগ ছায়া, প্রতিযোগ ছবি, প্রযোগ ছদ, আযোগ ছাদন, বৃক্ষ যোগ ছায়া, সযোগ ছন্দে, অনুযোগ ছেদ। জাস্ট ছ বাদ দিলে দেখবেন যেগুলো ভেঙে দেওয়া নাই, এতগুলো শব্দ খুব সহজেই পেরে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এরপরে কনসেপ্ট হচ্ছে আমাদের এই যে 2টা থাকলে একটা বাদ দেওয়া, এখানে ডাবল চ আছে, আপনি প্রথমটা বাদ দিবেন, খণ্ডত বসে যাবে। শতযোগ চিন্তা, উৎযোগ ছেদ, বিপদ যোগ জয়, বিপদ যোগ ছায়া, উৎযোগ চারণ, শরৎ যোগ চন্দ্র, শতযোগ চরিত্র, তৎযোগ ছবি। এখানে ডাবল জ আছে, প্রথমটা বাদ। শতযোগ জন, বিপদ যোগ জাল, কুত যোগ ঝটিকা, উৎযোগ জল, তৎযোগ জন্য, যাবৎ যোগ জীবন, জগৎ যোগ জীবন। ডাবল থাকলে তার পরিবর্তে খণ্ডত। দেখেন মোটামুটি সবগুলোই মিলে যাচ্ছে। এরপরের শব্দটাও যদি আমরা দেখি, পরেরটা যদি আমরা এখানে একটু দেখি, তাহলে দেখেন উচ্ছ্বাস। উচ্ছ্বাসের ক্ষেত্রে উচ্ছ্বাস, চলচ্ছক্তি, উচ্ছৃঙ্খলের মধ্যে কনসেপ্ট ছিল চলচ্ছ থাকলে খণ্ডত প্লাস স হয়, যেটা আমরা পড়েছি, মনে আছে কিনা আপনাদের? উদ্যোগ শ্বাস, চলচ্যোগ শক্তি, স চলে আসবে। উদ্যোগ শৃঙ্খল, স চলে আসবে। এখানে আমার ডাবল আছে, উদ্দিন, উদ্যোগ দিন, বৃহৎ যোগ ঢক্কা। এটা হচ্ছে দধয়ের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে, দধয়ের ক্ষেত্রে কনসেপ্ট ছিল যে দধ থাকলে খণ্ডত্ব প্লাস হ আসবে। উদ্ধার, উদ্যোগ হার,
পদ্ধতি, পদ যোগ হতি, পদের জন্য দ আসছে। উদ্ধৃত, উদ্যোগৃত, উদ্ধত, উদ্যোগধত, ধৃত হচ্ছে, ধত দিলে হতই হবে, সমস্যা নেই। উদ্যোগ হত, তথিত, তৎযোগিত। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে উল্লেখিত, উল্লেখ ডাবল ল, একটা ল চলে যাবে, প্রথম লটা চলে যাবে, প্রথম ল এর পরিবর্তে আমরা খণ্ডতা। উদ্যোগ লেখ, উদ্যোগ লিখিত, উদ্যোগ লেখ, উদ্যোগ লঙ্ঘন, উদ্যোগ লাশ। এখানে অনেকগুলো শব্দ আছে, এটা হচ্ছে তৃতীয় বর্ণের জায়গায় প্রথম বর্ণ। বাগদান, বাক যোগদান, শট যোগ যন্ত্র, উদ্যোগ ঘাটন, উদ্যোগ যোগ, উদ্যোগ বন্ধন, তৎযোগ রূপ। যেগুলো ভেঙে দেওয়া নাই সেগুলো দেখেন। দিক যোগ বিজয়, উদ প্লাস জম, উদ্যোগ গার, উদ্যোগ গিরণ, উদ্যোগ ভব, বাঘ যোগ জাল, সৎ যোগ গুরু, বাঘ যোগ দেবী। ঠিক আছে। সো যেগুলো যে নিয়মে এখানে দেওয়া আছে, সিম্পলি আপনি আপনার যে নিয়মটা দিয়ে পড়েছেন বা যে নিয়মগুলো আমি আপনাকে দেখিয়েছি, ওই নিয়মগুলো যদি সবগুলোই ভাবতে পারবেন। মানে এটা দেখেন, এখানে পুরোটা অংশ আপনি ওই যে নাসিক্য বর্ণ বা অনুসার থাকলে তার পরিবর্তে ম সন্ত হয়, এই নিয়মে সবগুলো পেয়ে যাবেন। সংখ্যা, নাসিক্য বর্ণ আছে, সংযোগ কা, সংযোগ জয়, সংযোগ তাপ, কিম যোগ ভূত, সংযোগ দর্শন, কিম যোগ নর, সংযোগ মান, সংযোগ ধান, সংযোগ নেশ, সংযোগগত, অহংযোগ কার, সংযোগ খা। যে কয়টা আছে সবগুলাই, যে কয়টা আছে সবগুলাই আপনি ওই একই নিয়মে ভাবতে পারবেন। এখানে অনুসার আছে সবগুলাতে, অনুসার বাদ দিয়ে মহাশব্দ বসাই দিবেন। সংযোগ যত, সংযোগ বাদ, সংযোগ রক্ষণ, সংযোগ সার, সংযোগ সয়, সংযোগ লাভ, সংযোগ হার। যেগুলো ভেঙে দেয়া নাই দেখেন, বারণ, অনুসার জায়গায় ম বসাবেন। বারণ যোগ বার, কিম যোগ বা, সম যোগ বরণ, সংযোগ যোগ, সংযোগ যোজন, সংযোগ শোধন, সর্বম, সর্বম যোগ সহা, ম লাগাইছি অনুসার জায়গায়। স্বয়ং যোগ বরা, সংযোগ রাট। ওকে, আচ্ছা। এরপরে আমরা যে ছোট নিয়ম পড়ছিলাম, যে এই যে দুইটা থাকে, এই যুক্ত বর্ণ থাকলে জ প্লাস ন হয়। রাজ যোগ নি, যত যোগ ন, চাচ যোগ না। অথবা আমরা যেটা করেছিলাম, খণ্ডত থাকলে দ সন্ত হয়ে যায়। এখানে খেয়াল করেন একটু ব্যতিক্রম শব্দ আছে। তৎকাল, খণ্ডত জায়গায় দ আসছে। খুদ পিপাসা, খুদ জন্য দ আসার কথা, দ না এসে ধ এসেছে, এটা মনে রাখবেন, কারণ মূল বানানটা ক্ষুধা, মূল বানানটা ক্ষুধা, এই জন্য এটা খুদ আসছে, দ আসছে, ধ আসছে, দ না এসে ধ আসছে মূল বানানটার জন্য। খুদ যোগ পিপাসা। আবার যেগুলো ভেঙে দেওয়া নাই, হৃদ যোগ কম্প, তৎ যোগ পর, তৎ যোগ ত। এখানে সেম, তৎ যোগ সম, বিপদ যোগ সংকট। এটা বলেছিলাম, ট থাকলে ত হয়, ঠ থাকলে থ হয়। কৃষ যোগ তি, ট আছে তাই তো, ষষ্ঠ, ষষ্ঠ যোগ থ। ট থাকলে ত, ঠ থাকলে থ। সেগুলি বইয়ের গুলা খুব সহজ লাগছে এখন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছি মোস্ট ইম্পর্টেন্ট ক্ষেত্রে বিশেষ নিয়ম এবং নিপাতন শিক্ষা। বিশেষ নিয়ম তো 7টা আছে, গল্পের মতো করে যে গল্পটা আমি গ্রুপে লিখে দিব, বলেছি কয়েকবার। একই রকম ভাবে নিপাতন শিক্ষা যেগুলো আছে, এই নিপাতন শিক্ষা বিশেষ নিয়মের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তো অবশ্যই লিখে মুখস্থ করতে হবে। আমরা ব্যঞ্জন সন্ধির বইয়ে উল্লেখিত যতগুলো নিয়ম আছে সবগুলো আমরা দেখার চেষ্টা করলাম। আশা করি যে কঠিন কঠিন যে শব্দগুলো আমরা বলে মাথা নষ্ট করে ফেলতেছি, তো এই ক্লাসটা করে কিছু শব্দগুলো মোটামুটি এখন ভাঙার অ্যাবিলিটি হবে। আর একবার যদি আমরা ক্লাসটা আবারও দেখে নিই এবং বইয়ের সাথে প্র্যাকটিস করি, তাহলে আমি আশা করি যে এই শব্দগুলো আর একটা কঠিন থাকবে না। কি মনে হয় বলেন, একটু কি সহজ লাগছে এখন ব্যঞ্জন আর বিসর্গ সন্ধি? স্যার আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক। স্যার খুব ভালো লাগছে। এই যে বই থেকে আমরা সলভ করেছি, এটা হচ্ছে বেশি ভালো লাগার কথা, কারণ হচ্ছে আমরা তো সাধারণভাবে প্র্যাকটিস করি না, কিন্তু নিয়মে প্র্যাকটিস হয় আর কি। তো আমাদের এখন বাকি থাকলে হচ্ছে স্বরসন্ধিটা। আপনারা যে কাজটা করবেন, স্বরসন্ধি বইয়ে যে কয়েকটা আছে একবার একটু রিডিং করে রাখেন। স্বরসন্ধিগুলো একবার একটু রিডিং করে রাখবেন। কেন? কারণ যখন আপনি মুখস্থ করা শুরু করছিলেন না সন্ধি, তখন স্বরসন্ধিগুলো সবই আপনি একবার মুখস্থ করে ফেলেছেন অলরেডি। একবার হলো স্বরসন্ধিটা একটু কইরা রাখেন, নেক্সট ক্লাসের আগে, মানে কালকের আগে, আজকে তো দেখবেন, কালকে ক্লাসের আগে অন্তত একবার স্বরসন্ধিগুলো একবার একটু দেখে রাখবেন। ঠিক আছে? তো কালকে আমরা স্বরসন্ধিটা শেষ করব, স্বরসন্ধিটা শেষ করে তারপরে আমরা যে প্রশ্নগুলো আছে সন্ধির
আমরা সবগুলো অ্যানালাইসিস করে সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমরা সাহিত্য ব্যাচের কথা বলেছিলাম, সাহিত্য ব্যাচে আপনারা যারা ভর্তি হয়েছেন আপনাদেরকে অ্যাড করা হয়েছে। সাহিত্য ক্লাসটা আমরা একটু পিছিয়ে ফেলেছি, একটু ঝামেলা হয়ে গিয়েছিল। সাহিত্য ক্লাসটা আমরা রোববার শুরু করছি, ক্লাসগুলো হবে রবিবার মঙ্গলবার রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। যারা এই ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে অলরেডি গ্রুপে অ্যাড করা হয়ে গেছে। আপনাকে যদি ভর্তি দিতে চান সাহিত্য ব্যাচে, ওইটা হচ্ছে ক্লাস রবিবার এবং মঙ্গলবার রাত 10টায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাস করতে পারেন। ঠিক আছে? আর আপনাদের জন্য অবশ্যই ছাড়ার ব্যবস্থা আছে যদি আপনারা আমার ক্লাস করছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে আবার। আসসালামু আলাইকুম।